আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচের তোমরা যারা আছো আমাদের পেইড কোর্সে, তোমাদের সবাইকে হচ্ছে অনেক অনেক স্বাগতম। আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই হচ্ছে চলে আসো। তো এইচএসসি ২৬ ব্যাচ তোমাদের অফিসিয়ালি হচ্ছে A2A অর্থাৎ একাডেমিক টু অ্যাডমিশন সাইকেলে হচ্ছে অনেক অনেক স্বাগতম। আমরা সুন্দর করে হচ্ছে তোমাদেরকে একদম মনে করো যে বায়োলজির হচ্ছে একদম গভীরে হচ্ছে আমরা ডুব দিব এবং বায়োলজি হচ্ছে সুন্দর করে হচ্ছে শুরু করব। তার আগে একটু বলে রাখি তোমাদেরকে কোষ ও এর গঠন এই চ্যাপ্টারটা সবার জন্য ওপেন ছিল। 10টা ক্লাস নেওয়ার পরে আসলে সত্যি কথা আমি এখানে একটু বলি, একটু একটা ছোট্ট ব্যাপার আছে বলার, যে 10টা ক্লাস নেওয়ার পর একটু সমস্যাটা হয়েছে যে এইচএসসি 24 ব্যাচের এইচএসসি পরীক্ষা হয় নাই। তো ওদের এইচএসসির বাকি পরীক্ষাগুলো হলে আমার নিজের ক্যালকুলেশন ছিল যে আরও 1.5 মাস লাগতো। ওই 1.5 মাসের মধ্যে আমি আরামসে তোমাদের একাডেমিক নিয়ে কাজ করতে পারতাম। কিন্তু যেটা হয়েছে যে ওদের এইচএসসি পরীক্ষা না হওয়াতে হঠাৎ করে হচ্ছে ওদের মেডিকেল অ্যাডমিশনের মানে 1.5 মাস আগায় আসছে আসলে। অর্থাৎ ওদের তখন থেকেই আসলে ইমার্জেন্সি মেডিকেল অ্যাডমিশনের আসলে ক্লাস নেওয়া শুরু করাটা দরকার ছিল। বুঝোই তো অ্যাডমিশন টাইম কম, মাত্র 3 থেকে 4 মাস টাইম পায়। এই জন্য আসলে তখন 24 ব্যাচকে আসলে সময় দিতে হয়েছে, যে কারণে আমরা আসলে 10টা ক্লাস নেওয়ার পরে আমি ব্যস্ত হয়ে গেছি, যার কারণে আসলে তোমাদের একাডেমিক ক্লাস নেওয়া হয় নাই। সো এখন একটু গুছায় ফেলছি মোটামুটি একাডেমিক। তোমরা জানো যে 24-এর দুরন্ত প্রয়াস 4.1-এর ক্লাস খুব স্মুথলি চলতেছে, ওয়েবসাইট স্মুথলি চলতেছে, এক্সাম সব কিছু ঠিক। এখন আমি একটু ফ্রি হয়েছি, তোমাদের এই যে পেইড সাইকেল নেওয়াও শুরু করছি। ইনশাল্লাহ আমি আগামী 7 দিনের মধ্যে তোমাদের বাকি যে ফ্রি ক্লাস কোর্সের গঠন সেটা শেষও করে দিব, রেকর্ড করে শেষ করে দেবো। এখন আমি মোটামুটি একদম ফ্রি আর কি, আসলে মানে প্রেশার কমে গেছে, শুরু করে দিয়ে আসছে, এখন মোটামুটি সুন্দর স্মুথলি চলতেছে। ঠিক আছে, এই জন্য আমি আগেই বলে রাখি তোমরা পেয়ে যাবা কোর্সের গঠনের ক্লাস, বাকি ক্লাসগুলো। যাই হোক, কিন্তু আমাদের অফিসিয়ালি আজকে হচ্ছে পেইড কোর্সের প্রথম ক্লাস আর কি, পেইড সাইকেল। তো এটার নাম প্রথমেই আমি বলে দিই, তোমরা একটু চিন্তা করতে পারো যে ভাইয়া এটার নাম হচ্ছে A2A। A2A দিয়ে আসলে কি বোঝায়? একাডেমিক টু অ্যাডমিশন। বুঝতে পারছো? তাহলে সাইকেলটার নাম তোমরা অলরেডি নাম থেকেই বুঝতে পারতেছো, তার মানে এখানে আমরা কোন লেভেলের আসলে পড়াশোনা করাবো। অর্থাৎ এটা শুধু নট অনলি একাডেমিক, তোমাদেরকে অ্যাডমিশনও তোমরা আগায় থাকবা। বায়োলজি মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশনের জন্য যতটুকু দরকার একাডেমিকের পাশাপাশি, সেগুলো আমরা তোমাদেরকে এখন থেকেই হচ্ছে আমরা পড়াবো, প্রশ্ন সলভ করাবো, যাতে করে আমার 26-এর ছাত্রছাত্রীরা শুরু থেকে আগায় থাকতে পারো। আর তোমাদের মোটামুটি কলেজের ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে আমরা তো আরটিডিএস থেকে হচ্ছে তোমাদের দুরন্ত প্রয়াসের প্রি মেডিকেল কোর্স তো আসবেই। যাদের মেডিকেল টার্গেট তখন তো আবার প্রি মেডিকেল কোর্সে তোমরা এনরোল করতে পারবা, কিন্তু আগে থেকেই তোমরা আগায় থাকো। আমি চাই যে 1 বছরও তোমরা একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনের জন্য আগায় থাকো, কারণ আমি বারবার একটা কথাই বলি, আজকে প্রথম ক্লাস একটু ছোট্ট করে বলবো। একাডেমিকের পড়া আর অ্যাডমিশনের পড়া, এই দুইটা পড়া হচ্ছে তোমার আসলে সেম। অনেক সিনিয়ররা বলবে একাডেমিকের পড়া আর মেডিকেল অ্যাডমিশনের পড়া বা ভার্সিটি অ্যাডমিশনের পড়া উল্টাপাল্টা। এটা একদম ভুয়া কথা। তুমি যদি হাসান স্যারের বই, এই যে এটা তো বোটানি তাই না, কোষ রসায়ন তো বোটানির, এই যে দেখো তুমি যদি হাসান স্যারের বই A to Z হাসান স্যারের বই তুমি যদি লাইন বাই লাইন যদি তুমি পড়তে পারো, আমি তোমার কোর্সে লাইন বাই লাইন ধরে ধরে তোমাকে নোট করে করে তোমাকে পড়ায় দিব। ঠিক আছে, তুমি যদি এইভাবে আমার সাথে সাথে আগাইতে পারো ভাই, তুমি বইয়ের প্রত্যেকটা লাইন পারবা। আর যে মেইন বইয়ের প্রত্যেকটা লাইন পারে, হাসান স্যারের বইয়ের প্রত্যেকটা লাইন পারে, তুমি একটু খোঁজ নিয়ে দেখো। তোমার যে সিনিয়র যদি ডিএমসিতে ঢাকা মেডিকেলে পড়তেছে, এরকম যদি তোমার কোনো পরিচিত কোনো সিনিয়র থাকে, তাকে জিজ্ঞেস করো যে ভাইয়া বাপু, আমি হচ্ছে হাসান স্যারের বই যদি লাইন বাই লাইন ধরে যদি একাডেমিকে যদি পড়ি, ভাইয়া পড়াবে বলছে, তাহলে কি আমার মেডিকেল প্রিপারেশন হবে কিনা। দেখবা তোমার ঢাকা মেডিকেলের যে চান্সপ্রাপ্ত সিনিয়র, সে তোমাকে একটা কথাই বলবে, হয়েও বেশি। তার মানে তোমাকে মেইন বই লাইন বাই লাইন ধরে পড়াইলে তোমার চান্স হয়েও আসলে বেশি। তো আমরা এই কোর্সে এই কাজটাই করব, প্লাস তোমাদেরকে কিছু প্রশ্নও সলভ করাবো। আমরা মেডিকেল কোশ্চেন ব্যাংক থেকে কিছু কোশ্চেন সলভ করাবো, ভার্সিটির কোশ্চেন ব্যাংক থেকে কিছু কোশ্চেন সলভ করাবো, যাতে করে তোমাদের কনফিডেন্স লেভেলটাও বেশি থাকবে যে না, আমার ক্লাস করার পর তোমার কাছে মনে হবে যে না, আসলে তো রাহাত ভাইয়ের ক্লাস করার পরে আসলে মানে পারতেছি, আমি মেডিকেলের প্রশ্ন ব্যাংক পারতেছি। মেডিকেলের প্রশ্ন ব্যাংক পারা মানে কি? এই প্রশ্নগুলাই তো মেডিকেলে আসছে। তাহলে এগুলো তুমি যদি এখন পারো, 2 বছর পরে যখন তুমি মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিবা, তখন তুমি এগুলো পারবা না।
যেই জিনিস তুমি আজকে পারো এটা তো 2 বছর পর আরো ভালো পারবা তুমি, অর্থাৎ তোমার কনফিডেন্স লেভেল হাই থাকবে একাডেমিক টু অ্যাডমিশন, এই জন্য এটার নাম। যাই হোক, তাহলে আমরা কোষ রসায়ন দিয়ে শুরু করব। আমাদের কোর্সের ক্লাসগুলো মোটামুটি 1.5 থেকে 1.5-2 ঘন্টার মধ্যে আমরা শেষ করব। 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 40-45 মিনিটের মধ্যে আমরা শেষ করব, ঠিক আছে? রুটিন অলরেডি পেয়ে গেছো, আমি এই মাসে রুটিন দিয়ে দিছি, আবার এই মাসটা শেষ হলে আমি পরের মাসের আবার রুটিন দিয়ে দিব, ঠিক আছে? মানে মান্থলি রুটিন দিই, কারণ আসলে মানে বুঝতেই পারতেছো যে আমি নিজেও আসলে জানি না আজকে থেকে 3 মাস পরে আমি বেঁচে থাকবো কিনা। ফার্স্ট কথা এটা, আসলে কালকে বেঁচে থাকবো কিনা সেটাই জানি না, 3 মাস পরে তো আরও জানি না। প্লাস ব্যস্ততারও একটা ব্যাপার থাকে, আমি জানি না যে আসলে 3 মাস পরে আমি এই সময় ব্যস্ত থাকবো নাকি এই সময় ফ্রি থাকবো। এই জন্য আমরা রুটিনগুলো মান্থলি দিব, মাসে মাসে দিব, কারণ আমরা মোটামুটি 1 মাসের রুটিন কম বেশি আমরা একটু গুছাই। আমাদের মেডিকেল কোর্স তো আমরা 1 মাসে রুটিন দিই, তারপরে আবার ওই মাস শেষ হলে আবার পরের মাসে রুটিন দিই, বুঝছো? তো আমাকে অনেক কিছু দেখে, রুটিন দেখে অনেক কিছু চিন্তা করে আসলে রুটিন করতে হয়। তো এই জন্য আমরা মান্থলি রুটিন দিব, ঠিক আছে? আর আমরা রবি মঙ্গল বৃহস্পতি চেষ্টা করব এই 3 দিনে ক্লাস রাখার জন্য, রবি মঙ্গল বৃহস্পতি এইভাবে। এখন কোনো সপ্তাহে 2টা ক্লাস হবে, কোনো সপ্তাহে 3টা ক্লাস হবে, ঠিক আছে? অন এভারেজে তুমি 2 সপ্তাহে 5টা করে ক্লাস হবে, বুঝতে পারছো? 2 সপ্তাহে 5টা করে ক্লাস সুন্দর করে আমরা শেষ করায় দিব, টেনশন করার কোনো কারণ নেই। তাইলে চলো, তাহলে আমরা শুরু করি কোষ রসায়নটা। তাহলে আমরা শুরু করি আজকে প্রথম ক্লাস, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শুরু করতেছি। তাহলে প্রথমে তোমাকে দেখো এখানে একটা জিনিস লিখে রাখছি, কোটি টাকার সাজেশন, অর্থাৎ ফার্স্টে আমরা সাজেশন দিয়ে স্টার্ট করব যে সিকিউ এর জন্য তুমি কি পড়বা। অলরেডি অনেক কলেজে কোষ রসায়ন শুরু করে দিছে পড়ানো, এবং অনেকেই বলতেছে ভাইয়া কোষ বিভাজন চ্যাপ্টারটা অনেক সহজ। কোষ বিভাজনটা নিজেও যদি এখন পড়ি তারপরও মনে হচ্ছে ভাইয়া পারবো, কিন্তু কোষ বিভাজনটা আমি অবশ্যই পড়াবো, কিন্তু বলতেছে ভাইয়া কোষ রসায়ন দিয়ে শুরু করলে বেশি বেটার হয়, কারণ কোষ রসায়ন চ্যাপ্টারটা কঠিন এবং বড়, বাস্তবতা এটা। তো আমিও চিন্তা করলাম কথা ঠিকই বলছে, আসলে কোষ রসায়ন চ্যাপ্টারটা একটু কঠিন এবং একটু বড়, তো এইটা দিয়ে আমরা আগে স্টার্ট করি, দেন আমরা হচ্ছে কোষ বিভাজন এবং অণুজীব পড়াবো, ঠিক আছে? টেনশন করার কোনো কারণে, আগে কঠিনটা দিয়ে শুরু করি, তাহলে তোমাদের জন্য লাইফ ইজি হবে। ওকে, তাহলে এখানে দেখো কোটি টাকার সাজেশন। কোটি টাকার সাজেশন বলতে বুঝাইছি যেই সাজেশন তুমি আসলে কোটি টাকা দিয়েও পাবা না, অর্থাৎ তুমি কি পড়বা একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে, বাট তোমাকে পড়াটা আগে থেকেই গুছাইতে হবে। কোন জিনিসগুলো তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, 5 স্টার টপিক, এগুলো তোমাকে একদম চ্যাপ্টারের শুরু থেকেই তোমাকে জানতে হবে। না জানলে তুমি কিন্তু মানে আন্দাজে পড়বা, অনেক হয়তো পড়বা, বাট দেখবা যে পরীক্ষায় তুমি সৃজনশীল অ্যান্সার করতে পারতেছো না, কারণ তুমি জানো না যে আসলে কোন জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসে। এটা জানাটা খুব ইম্পর্টেন্ট ভালো রেজাল্ট করার পিছনে। তো দেখো অলরেডি সিকিউর আমি 5 স্টার টপিকগুলো লিখে রাখছি, তোমরা একটু তুলে ফেলো, একটু তুলে ফেলো, এটা আমি আগের থেকেই সাজায় রাখছি, একটু তুলো। কার্বোহাইড্রেট বৈশিষ্ট্য, আগে এই স্লাইডটা তোমরা তুলো, আমি এটা টিচিং মোডে দিয়ে দিই, তাহলে তোমাদের দেখতে ইজি হবে। স্ক্রিনটাকে আর একটু বড় করে দিলাম, হ্যাঁ। এখন একটু তোমরা তুলতে থাকো, আগে আগে তুলো, এই স্লাইডটা তুলো, তোলা শেষ হয়ে গেলে আমি পরের স্লাইডে যাব। সাজেশনটা তুলে ফেলো, তারপরে আমরা পড়ানো শুরু করব, হ্যাঁ। যে কোনো চ্যাপ্টার প্রথমেই মনে রাখবা সাজেশন দিয়ে শুরু করতে হয়। আগে তোমাকে জানতে হবে এই চ্যাপ্টার থেকে কি পড়তে হবে আর কোনগুলো একটু কম পড়লেও চলবে। এইটা যে আগে জানতে পারে সে পরীক্ষায় আগায় থাকে, কারণ সে আগে থেকেই অযথা সময় নষ্ট কম হয় তার, বুঝছো? এফিসিয়েন্সি বাড়ে। তো লিখে ফেলো সাজেশনটা, ঠিক যেভাবে লিখতেছি এইভাবে লিখে ফেলো, নোট করে ফেলো। আমি ক্লাসে একটা কথা বলি, এটা তোমরা অলরেডি আমার ফ্রি ক্লাস যারা করছো তারা জানো যে আমাদের ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। আমাদের ক্লাস করলে ক্লাসের পরে তোমাকে আর খুব বেশি পড়তে হবে না বায়োলজিটা। আমার ক্লাস করার পরে তুমি 10 মিনিট ওই টপিকটা শুধু মেইন বই থেকে একবার রিডিং পড়বা, দেখবা তোমার বই সব আমি পড়ায় দিছি, মুখস্থ করায় দিছি, ক্লাসেই তোমার মুখস্থ করায় দিছি, ঠিক আছে? কিন্তু শর্ত একটাই, আমার সাথে সাথে মুখ দিয়ে বলতে হবে। আমি যখন বারবার ন্যানো রিক্যাপ করবো আমার সাথে সাথে মুখ দিয়ে এগুলো বলতে হবে। প্লাস আমি ক্লাসে একটা দাগ দিলে ওই একটা দাগ তোমার খাতায় থাকতে হবে, 2টা দাগ দিলে খাতায় 2টা দাগ থাকতে হবে, বুঝছো? শর্ত একটাই, পরিশ্রম করতে হবে, ক্লাসে পরিশ্রম করতে হবে, সম্পূর্ণ মনোযোগ ক্লাসে আমার সাথে সাথে লিখে ফেলতে হবে। একটা দাগ দিলে একটা দাগ, তাহলে তোমার নোটটা হয়ে গেল, গুছানো নোটও হয়ে যাবে। প্লাস আমি যখন তোমাকে মনে করো যে ক্লাসে বারবার রিক্যাপ করবো আমার সাথে সাথে মুখ দিয়ে জোরে জোরে বলবা, তাহলে দেখবা ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, তাহলে ক্লাসে নোটও হয়ে যাবে, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। তোমার প্রেশার কম, আমার ক্লাস করার পরে তোমার এক্সট্রা বায়োলজি খুব বেশি সময় আর দেওয়া লাগবে না, বায়োলজির পিছনে অন্য সাবজেক্ট পড়তে পারবা। ওকে, তো কিন্তু এই জন্য ক্লাসে সর্বোচ্চ মনোযোগ এবং সর্বোচ্চ পরিশ্রম, ঠিক আছে? তাহলে তুলে ফেলো, দ্রুত তুলো। তাহলে কোটি টাকার সাজেশন 5 স্টার সিকিউ। প্রথমে আসো হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট পাশে লেখো বৈশিষ্ট্য, তারপরে লেখো, এগুলো সবই 5 স্টার টপিক আর কি, ঠিক আছে? রাইবোজ ও ডিঅক্সিরাইবোজের পার্থক্য। তারপরে লিখে ফেলো যে সুক্রোজের গঠন ও কাজ। তারপরে লেখো গ্লুকোজ ভার্সাস ফ্রুক্টোজ, এখান থেকে পড়তে হবে মেইনলি এগুলোর গঠন এবং পার্থক্য। তারপরে লেখো সেলুলোজ ভার্সাস স্টার্চ, এখান থেকে পড়তে হবে মেইনলি এদের গঠন, পার্থক্য এবং কাজগুলা পড়তে হবে, পরীক্ষায় আসে অনেক বেশি, এইচএসসিতে আসে, কলেজে আসবে। আর তোমাদের কিন্তু ফুল সিলেবাস 26 ব্যাচ,
আশা করতেছি ফুল সিলেবাস, আশা করতেছি না ফুল সিলেবাসই হবে। ওকে, সাদিয়া বিনতে তুলা ডান। ওকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি একটু সাইড হয়েছি যাতে তোমরা লিখতে পারো। ঠিক আছে, তোলা হয়েছে, একটু একটু ফাস্ট করতে হবে, হ্যাঁ একটু দ্রুত লেখো, কারণ আমরা পড়ানো শুরু করব, এটা জাস্ট আগের থেকে লেখা ছিল। ঠিক আছে, বা একটা কাজ করতে পারো, না লেখো, কারণ পরে আসলে আর লেখা হয় না, বুঝছো? এখন যদি তুমি না লেখো পরে আসলে আর লেখা হবে না। আরিফা, আফিফা, আমি তোমাদের কমেন্টগুলো দেখি। আফিফা এস এ, ওকে ঠিক আছে, কমেন্টগুলো আমরা পড়ব। হ্যাঁ আমরা আর্কাইভ দিব আফিফা, আমরা আর্কাইভ দিব, আমরা আর্কাইভের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব, তোমাদেরকে সুন্দর করে আর্কাইভের লিঙ্ক দিয়ে দিব আমি। ঠিক আছে, আর্কাইভ ক্লাস পাবা এই 4টা চ্যাপ্টারে, টেনশন করার কোনো কারণ নাই। আর এইটাই আমাদের শেষ সাইকেল, আমি আবারও বলে রাখতেছি, আমরা এরপরে আর সাইকেল আনবো না, এরপরে আমরা সরাসরি ফার্স্ট পেপারের একটা কোর্স আর সেকেন্ড পেপারের একটা কোর্স, আলাদা 2টা কোর্স নিয়ে আসবো। ঠিক আছে, ফার্স্ট পেপার আলাদা, সেকেন্ড পেপার আলাদা, পুরা 12টা করে 24টা চ্যাপ্টার পড়ায় দিব। আমার মনে হয় সাইকেলের থেকে সেটা ভালো হয়, তোমাদের খরচও কমে যাবে, কারণ এইভাবে সাইকেল আনলে দেখা যায় যে মিনিমাম 6টা সাইকেলও আসলে হবে না, 6 থেকে 8টা সাইকেল লাগবে। তো 6 থেকে 8টা সাইকেলে হচ্ছে 900 বা 1000 টাকা হইলেও আসলে কোর্স ফি তোমাদের প্রায় সব মিলায় হচ্ছে 6 থেকে 8000 টাকা দেওয়া লাগবে। এর জায়গায় আমরা হচ্ছে করে লং কোর্স আনবো, কি বলে ফার্স্ট পেপারের একটা, সেকেন্ড পেপারের একটা, তাহলে তোমাদের টাকাটা এককালীন কমে আসবে আর কি। আলটিমেটলি 5000 বা 5500-এর মধ্যে ইনশাল্লাহ তোমরা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারবে, একদম ফুল বায়োলজি কমপ্লিট হয়ে যাবে। ওকে, বাট 2টা ভাগে তুমি দিতে পারবা, ফার্স্ট পেপার আলাদা, সেকেন্ড পেপার আলাদা থাকবে, সো প্রেশার হবে না। ঠিক আছে, তাহলে আমরা আর্কাইভ ক্লাস দিয়ে দিব এই চ্যাপ্টারগুলো। ঠিক আছে, যাদের বেশি তাড়া আছে যে ভাই আমার আসলে কলেজে পরীক্ষা শুরু, আর্কাইভ ক্লাসটা তুমি দেখে আগায় থাকো, আর আমরা এইগুলার ক্লাস করাবো। কিন্তু বলে রাখতেছি, আর্কাইভ ক্লাসের থেকেও এই ক্লাসগুলো কিন্তু আরও ডিটেলসে হবে। আর্কাইভ ক্লাসগুলো করলে তোমার 90% কাভার হবে, কিন্তু আমার এই নতুন ক্লাসগুলো করলে 100% কাভার হবে। ব্যাপারটা হচ্ছে এইটাই পার্থক্য। আর্কাইভ ক্লাসগুলো তো বুঝতেই পারতেছো আগের বছরের ক্লাস, তো এটা লেটেস্ট বই থেকে না, এর আগের বছরের বই থেকে পড়ানো হয়েছে, বুঝতেই পারতেছো একটু তো ল্যাকিংস থাকবেই, তাই না? 22 সাল বা 23 সালের আমি যে ক্লাসগুলো নিছি সেই ক্লাসগুলো হচ্ছে 22 বা 23-এর জন্য আপডেটেড ছিল, কিন্তু এটা তোমাদের নতুন বইয়ের হিসাবে একটু মনে করো এখন ব্যাকডেটেড হয়ে গেছে ক্লাসগুলো। ব্যাপারটা তো এইরকমই, 90% কাভার হবে, স্টিল 90 থেকে 95% কাভার হবে আর্কাইভ ক্লাস করলে। ঠিক আছে, ওকে, তাহলে এটা তোলা হয়ে গেছে আশা করি। তাহলে পরের স্লাইডে আমরা চলে যাই। এই যে এটাও সাজেশন, পুরো চ্যাপ্টারটা সাজেশন একবারে দিয়ে দিছি, লিখে ফেলো। অ্যামিনো অ্যাসিড বৈশিষ্ট্য ও গঠন, তারপরে হচ্ছে প্রোটিনের বৈশিষ্ট্য, জীবদেহে প্রোটিনের ভূমিকা, তারপরে সরল প্রোটিন, তারপরে হচ্ছে আদর্শ প্রোটিন, ওই পাশে দেখো কোলেস্টেরল, লিপিড প্রোফাইল, এলডিএল, এইচডিএল, এগুলো লেখো, আমরা সব পড়াবো এই চ্যাপ্টারে, পুরো চ্যাপ্টারের সাজেশন একবারে দিয়ে দিচ্ছি। তারপরে লেখো যে এনজাইমের ক্রিয়া কৌশল এবং ব্যবহার, শেষ। এইগুলাই তোমার সিকিউ এর জন্য আসলে 5 স্টার টপিক। ঠিক আছে, আচ্ছা তোমরা প্রহর দাস ভাইয়া ফার্স্ট চ্যাপ্টারের বাকি ক্লাস কবে পাবো? আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে রেকর্ড করে দিয়ে দিব। আর এমনি 10টা যে ক্লাস আছে, তোমরা অনেকেই 10টা ক্লাস চাইলে দেখতে পারো। এটা হচ্ছে এইচএসসি 26-এর হচ্ছে আমরা কোষের গঠন আমরা দিয়ে রাখছি, আমি তোমাকে কমেন্টে লিঙ্কটা দিয়ে দিই 10টা ক্লাসের যাদের লাগবে। ওকে, হ্যাঁ অবশ্যই আমরা মাঝে মাঝে কমেন্ট পড়ব, ফ্রি ক্লাসগুলোয় কমেন্ট আসলে কম পড়ি। ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কলেজে তো 4th চ্যাপ্টার দিয়ে শেষ করছে, সমস্যা নেই, আমরা আর্কাইভ ক্লাস দিয়ে দিব। আর্কাইভ ক্লাস মানে হচ্ছে গত বছরের ক্লাসগুলো আমরা তোমাদের দিয়ে দিব। তো যাদের একটু মনে করো যে একটু দ্রুত শেষ করতে হবে, আগে আর্কাইভটা একবার দেখে নিবা। আর্কাইভ দেখলে তোমার 90 থেকে 95% কাভার হবে। আর কেউ যদি 90 থেকে 95% কাভার করেও পরীক্ষা দিতে যাও, স্টিল তুমি অনেক ভালো করবে, অনেক ভালো মানে তুমি টপারই হতে পারবা। কিন্তু আমাদের নতুন ক্লাসগুলো 100% কাভার করবে, কারণ এগুলো নতুন বই থেকে পড়ানো হচ্ছে। একটু তো বুঝতেই পারতেছো এই জিনিসটা, ঠিক আছে? কিন্তু আমি আর্কাইভ দিয়ে দিব, সো যাতে তোমাদের পরীক্ষা কারো খারাপ না হয়। আর্কাইভ ক্লাস যাদের মনে হবে যে ভাই আমার পরীক্ষা কাল পরশু একটা পরীক্ষা আছে, আমার দ্রুত শেষ করতে হবে, আর্কাইভ ক্লাস থাকে। এবং আর্কাইভ ক্লাসগুলো একদম প্রিসাইজ ক্লাস, 90 থেকে 95% কাভার হবে, টাইমও অনেক কম লাগবে আর্কাইভ ক্লাসে। কিন্তু আর্কাইভ ক্লাসে যেটা প্রবলেম হয় যে আর্কাইভ ক্লাসগুলো প্রিসাইজ 90 থেকে 95% কাভার হবে, কিন্তু এখানে লিখে লিখে মানে জিনিসগুলো হচ্ছে একটু কম দেখানো হয়েছে, ঠিক আছে? তো এটা রিভিশন বা প্রিসাইজ ক্লাস হিসেবে তোমার খুব কাজে লাগবে। আর এইখানে এগুলো হচ্ছে তোমার ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ,
বিসমিল্লাহির রহমানির রহিম। আর তোমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে যে আমাদের আসলে একাডেমিক সাইকেলগুলোতে ভর্তি হতে চায়, এটাই আমাদের হয়তো বা 26-এর প্রথম এবং শেষ সাইকেল হতে যাচ্ছে। এরপর আমরা একদম ফার্স্ট পেপার আলাদা কোর্স, সেকেন্ড পেপার আলাদা কোর্স নিয়ে আসবো। আর তোমরা যারা সাইকেলে ভর্তি আছো তাদেরকে আমি ওই যে টাকাটা অ্যাডজাস্ট করে দিব, 900 টাকা দিয়ে ভর্তি হইছো, ওই 900 টাকা আমি অ্যাডজাস্ট করে দিব, লাইক 900 টাকা তোমরা কম দিয়ে আমাদের পুরা বোটানি বা জুলজিতে তোমরা ভর্তি হতে পারবা, টেনশন করার কোনো কারণ নেই। ঠিক আছে, তোমাদের ফ্রেন্ড যদি কেউ ভর্তি হতে চায় বইলো এই পেজে একটা মেসেজ দিয়ে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, ডিটেলস জেনে ভর্তি হতে পারবে। চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা তাহলে কোষ রসায়ন, তাহলে কোষ রসায়ন যে চ্যাপ্টারটা আছে, এই কোষ রসায়ন চ্যাপ্টারটা বেশ বড় চ্যাপ্টার। এটা আমরা মোটামুটি 7-8টার মতো ক্লাস লাগবে। চ্যাপ্টারটা বড়, সুন্দর করে পড়াইতে 7-8টার মতো আসলে ক্লাস লাগবে। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো। আচ্ছা, তাহলে এবার আসো কোষ রসায়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে কোষ রসায়ন চ্যাপ্টারটা শুরু থেকেই আমরা শুরু করতে চাচ্ছি। আমরা যে শুরু করব, তাহলে এটা বেশ কিছু ব্যাপার আছে। দাঁড়াও 1 মিনিট, বেশ কিছু ব্যাপার আছে। তো প্রথমে আসো, এইখানে প্রথমেই তোমাদেরকে একটা টার্ম পড়তে হবে। কোষ রসায়ন থেকে তোমার চ্যাপ্টারটা শুরুতেই তোমার একটা টার্ম পড়তে হবে, সেটা হলো বায়োকেমিস্ট্রি কাকে বলে। বায়োকেমিস্ট্রি একটা টার্ম আছে, এই চ্যাপ্টারটা শুরুই হয়েছে এই টার্মটা দিয়ে, বায়োকেমিস্ট্রি। তাহলে বুঝতেই পারতেছো এই যে বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, এই বায়োকেমিস্ট্রি বায়োলজিতে 2টা শব্দ থেকে আসছে। কয়টা শব্দ থেকে আসছে? বায়োলজিতে 2টা শব্দ থেকে আসছে। বায়ো, বায়ো শব্দটা মানে হচ্ছে, বায়ো শব্দটা আসছে, বায়ো মানে হচ্ছে জীব বা প্রাণ। আর কেমিস্ট্রি মানে তো তোমরা সবাই জানো ভাই, কেমিস্ট্রি শব্দের মানে হচ্ছে রসায়ন। তার মানে বায়োকেমিস্ট্রি এই শব্দটার ফুল মিনিং হচ্ছে প্রাণ রসায়ন, বা এটাকে অনেকে জীব রসায়ন বা জৈব রসায়নও বলে। ঠিক আছে, তাহলে বায়োকেমিস্ট্রি শব্দটার ফুল মিনিং হচ্ছে তোমার জীব রসায়ন বা প্রাণ রসায়ন। ঠিক আছে, আচ্ছা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে খুব সিম্পল। এটা হইলো আসলে বায়োলজির একটা শাখা। এটা বায়োলজির একটা শাখা। তাহলে জীববিজ্ঞানের যে শাখায় কোষস্থ জৈব উপাদানগুলোর রাসায়নিক গঠন বর্ণনা করা হয় তাকেই বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন বলা হয়। তাহলে এটা হলো জীববিজ্ঞানের একটা শাখা। লেখো, তাহলে এটা জীববিজ্ঞানের শাখা। কেমন শাখা? যেই শাখায় হচ্ছে তোমার কোষস্থ অর্থাৎ কোষের ভিতরে বিভিন্ন উপাদান থাকে না? কোষের ভিতরে তোমার প্রোটিন থাকে, কোষের ভিতরে তোমার কার্বোহাইড্রেট থাকে, কোষের ভিতরে তোমার লিপিড থাকে। এই সমস্ত উপাদানগুলোর রাসায়নিক গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে বায়োলজি বা জীববিজ্ঞানের এমন একটা শাখা যেখানে কোষস্থ বিভিন্ন রাসায়নিক উপাদান যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ঠিক আছে, তাহলে কোষস্থ বিভিন্ন রাসায়নিক উপাদানের গঠন প্রকৃতি বর্ণনা করা হয়। তাহলে কোষস্থ বিভিন্ন রাসায়নিক উপাদানের গঠন প্রকৃতি বর্ণনা করা হয়। তাহলে কোষস্থ বিভিন্ন রাসায়নিক উপাদানের গঠন প্রকৃতি হচ্ছে বর্ণনা করা হয় জীববিজ্ঞানের যে শাখায়, তাকেই বায়োকেমিস্ট্রি বা প্রাণ রসায়ন বলা হয়। বায়ো মানে জীব বা জীববিজ্ঞান বোঝাচ্ছে, কেমিস্ট্রি মানে রসায়ন, অর্থাৎ কোষস্থ রাসায়নিক উপাদানের গঠন প্রকৃতি বর্ণনা করা হচ্ছে এবং এটা জীববিজ্ঞানের একটা শাখা, তাকেই বায়োকেমিস্ট্রি বলে। একদম ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে। এইবার চলে আসো, এই যে বায়োকেমিস্ট্রি, এই বায়োকেমিস্ট্রিতে হ্যাঁ এখন 17টা মৌলিক উপাদানের কথা বলা হয়েছে। তাহলে বায়োকেমিস্ট্রিতে কতটা মৌলিক উপাদানের কথা বলা হয়েছে একটু লেখো। এখানে 17টা মৌলের কথা বলা হয়েছে, যারাই আলটিমেটলি হচ্ছে সমস্ত জীবজগৎ তৈরি করছে। তাহলে কতটা মৌল মিলে, কতটা মৌলিক পদার্থ মিলে সমস্ত জীবজগৎ তৈরি করছে? 17টা মৌল মিলে হচ্ছে মোটামুটি কি করছে? সমস্ত জীবজগৎ হচ্ছে তোমার তৈরি করছে। ঠিক আছে, সমস্ত জীবজগৎ তৈরি করছে। জাস্ট এটা একটু এমসিকিউতে আসতে পারে। তাহলে কতটা মৌল মিলে সমস্ত জীবজগৎ তৈরি করেছে? 17টা মৌল মিলে সমস্ত জীবজগৎ তৈরি করেছে। ঠিক আছে, ওকে, এবার আসো। এখন
এগুলো তো আমরা পড়লাম। এবার আসো, এবার জীবনের অত্যাবশ্যকীয় উপাদান কি? ঠিক আছে, এবার আমাদের আরেকটা নতুন টার্ম পড়তে হবে, জীবনের অত্যাবশ্যকীয় উপাদান। আসো, পর্যায় সারণীতে বলো তো টোটাল কয়টা মৌল আছে? পর্যায় সারণীতে বর্তমানে দেখবা যে প্রায় 118টা মৌল আছে। কেমিস্ট্রির জিনিসপত্র তোমরা এগুলা পড়ছো। এই 118টা মৌলের মধ্যে বিজ্ঞানীদের মতে 92টা উপাদান আছে, যাদেরকে বলা হয় অত্যাবশ্যকীয় এলিমেন্ট বা উপাদান। 92টা উপাদান। তাহলে জীবনের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা? 92টা। তাইলে জীবনের অত্যাবশ্যকীয় উপাদান, অত্যাবশ্যকীয় উপাদান মানে বুঝো, মানে এগুলা ছাড়া আসলে মানে জীব, মানে এগুলা ছাড়া জীব দেহ গঠিত হয় না। মানে এখন তাহলে বলতে পারো ভাইয়া একটু আগে তো বললেন যে 17টা উপাদান বা 17টা মৌল যারা মোটামুটি সমস্ত জীবজগৎ তৈরি করছে, এরা হচ্ছে মেইন, এরা হচ্ছে মেইন। কিন্তু এই মেইন জিনিসের পাশাপাশি মাঝে মাঝে কিছু এদের সাগরেদ থাকে। যেমন দেখো এই যে কিছুদিন আগে ছাত্র আন্দোলন হয়েছে, এই যে দেখো তোমরা বারবার সমন্বয়ক দেখতেছো, 6 জন সমন্বয়ক, 7 জন সমন্বয়ক। এরা হয়তো বা ফ্রন্ট সাইডে বেশি ছিল, কিন্তু তাই বলে কি 6 জন মিলে কি সব কাজ করছে, বা এই 6 জন মিলে কি সব আন্দোলন হয়েছে? না। এই 6 জনের পিছনে কি কারা ছিল? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল। এই জন্য আন্দোলনটা কি হয়েছে? সফল হয়েছে। ব্যাপারটা তো তাই, তাই না? তাহলে এরকম আর কি ব্যাপার, যে 17টা হচ্ছে মেইন, কিন্তু বাস্তবে দেখা গেছে যে জীবনের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে আসলে 92টা মৌল। তাহলে জীবনের অত্যাবশ্যকীয় উপাদান যদি বলে পরীক্ষায়, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসতে পারে, যে জীবনের অত্যাবশ্যকীয় উপাদান কয়টা মৌল মিলে তৈরি করে? 92টা মৌল মিলে হচ্ছে তোমার জীবনের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে তৈরি করে। আর পর্যায় সারণীতে টোটাল মৌল আছে 118টা। তাহলে এই 118টার মধ্যে 92টা মৌলই জীবনের অত্যাবশ্যকীয় উপাদান বা এলিমেন্ট তৈরি করে। উপাদানকে ইংলিশে কি বলা হয়? উপাদানকে ইংলিশে তোমার বলা হয় এলিমেন্ট। এলিমেন্ট বা এটাকে বাংলায় বলা হয় উপাদান, এটাকে ইংলিশে বলা হয় এলিমেন্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন এর মধ্যে একটা কাহিনী আছে। এই যে জীবের প্রায় 96%ই মাত্র 3টা জিনিস মিলে তৈরি করছে। এটা মনে রাখার একটা চমৎকার টেকনিক হচ্ছে, তোমরা এইচএসসিতে এসএসসি সময় তোমরা একটা কার্যকরীমূলকের নাম পড়ছো, সিএইচও, মনে আছে? বলো তো এটা কিসের কার্যকরীমূলক? অ্যালডিহাইডের কার্যকরীমূলক। তোমরা এটা পড়ছো কিনা আমি জানি না, খনিজ সম্পদ এবং জীবাশ্ম চ্যাপ্টারে ছিল এসএসসির পড়া। তোমরা পড়ছো খনিজ সম্পদ এবং জীবাশ্ম চ্যাপ্টারে, তোমরা পড়ে আসছো যে সিএইচও এটা হচ্ছে একটা কার্যকরীমূলক। এটা কিসের কার্যকরীমূলক? অ্যালডিহাইডের কার্যকরীমূলক। পড়া উচিত তোমাদের, কেমিস্ট্রিতে পড়ে আসছো। তাহলে সিএইচও মানে কি আসলে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে এটা দিয়ে মনে রাখবা, এই যে অ্যালডিহাইডের যে কার্যকরীমূলক সিএইচও, এই তিনটাই হচ্ছে 96% হচ্ছে তোমার জীবের বস্তু তৈরি করছে। তাহলে এই 3টা জিনিসই আলটিমেটলি কি করছে? জীবের 96% হচ্ছে বস্তু তৈরি করছে। তাহলে মনে রাখার টেকনিক কি ভাই? অ্যালডিহাইডের কার্যকরীমূলক, অ্যালডিহাইডের কার্যকরীমূলক সিএইচও, তার মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টা মিলেই জীবের 96% হচ্ছে বস্তু তৈরি করছে। শেষ। তাহলে পরীক্ষায় আসতে পারে জীবের 96% বস্তু তৈরি করেছে নিচের কোন মৌলগুলা? তাহলে তুমি মনে রাখবা ভাইয়া পড়াইছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক সিএইচও, দ্যাট মিন্স কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই 3টা মিলে আসলে জীবের 96% উপাদান তৈরি হয়েছে। ঠিক আছে, যাদের পরীক্ষা, হ্যাঁ, ক্লাস নোটের উপর একটা কম্পিটিশন করব। একজন বলছে লিপিডের সাথে লেখাটা বুঝতেছি না। লিপিডের সাথে কই দেখছো? লিপিড কই দেখলা? ওই সাজেশনে আছে এখনো? লিপিড প্রোফাইল, 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 প্রোফাইল পিকচার আছে না? প্রোফাইল। ঠিক আছে, লিপিড প্রোফাইল, তারপরে কমা দিয়ে লিখবা এলডিএল, এইচডিএল, এগুলা সাজেশন, এগুলো আমরা পড়াবো। হ্যাঁ, ওকে। তাহলে বুঝছো? তাহলে আশা করি এই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার। তাহলে 96% জিনিস কে তৈরি করছে? 96%। দাঁড়াও, একটা পেজ মনে হয় মাঝখানে ফাঁকা গেছে। দাঁড়াও 1 মিনিট, কি হইল? একটু দাঁড়াও, কি রে, বায়োকেমিস্ট্রির পেজটা চলে গেছে নাকি? ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমরা পারবো। ওকে, এরপরে চলে আসো। তাহলে আমাদের ডান। এখন চলে আসো,
এখন এখানে কিছু পরমাণু নিয়ে কিছু কথা বলা হয়েছে, অণু কি পরমাণু কি, এগুলো কি তোমাদের আসলে এখন পড়ানোর দরকার আছে এই চ্যাপ্টারে? বায়োলজিতে এগুলো পড়ায় আসলে কোনো লাভও নাই, ঠিক আছে? তোমরা অণু কি পরমাণু কি এগুলো তোমরা জানো, অণু আর হচ্ছে পরমাণু, এই দুইটা জিনিস তাও একবার করে খালি বলে রাখি, এটা কিচ্ছু পড়া লাগবে না এখান থেকে, এগুলো তোমরা কেমিস্ট্রির জিনিস এখানে আছে, এই জন্য একটু একবার করে বলে দিচ্ছি। অণু কি বলতো? অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম উপাদান। তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম উপাদান হচ্ছে তোমার অণু, তাই না? যে যৌগিক পদার্থের, হ্যাঁ, তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম উপাদানকে কি বলা হয়? ছোটবেলায় পড়ছো, অণু বলা হয়। তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম উপাদান, এটাকে আমরা বলতেছি হচ্ছে অণু। এইগুলা দরকার নাই, জাস্ট একবার দেখবা। পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম উপাদান। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম উপাদানকে তোমার বলা হয় পরমাণু। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম উপাদানকে তোমার কি বলা হয়? পরমাণু বলা হয়। ঠিক আছে, এখন আসো, এখানে কিছু ব্যাপার আছে। রাসায়নিক বন্ধন সম্পর্কে হচ্ছে বলা হয়েছে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারটা একটু যেহেতু মানে এই চ্যাপ্টারটা অনেস্টলি আমি তোমাকে বলি, এটা এমনি চ্যাপ্টারটা বোটানি বা বায়োলজির, বাট তোমার কাছে চ্যাপ্টারটা যত সামনের দিকে যাব মনে হবে ভাই আমি কেমিস্ট্রি পড়তেছি। আপনার কাছে, তোমার কাছে এটা মনে হবে না যেটা তুমি বায়োলজি পড়তেছো, মনে হবে তুমি কেমিস্ট্রি পড়তেছো, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। তো এবার আসো রাসায়নিক বন্ধন। তাহলে এখানে আরো কিছু নতুন টার্মগুলো আমাদেরকে পড়তে হবে। রাসায়নিক বন্ধন, তাহলে রাসায়নিক বন্ধন, চলো আমরা একটু দেখি। রাসায়নিক বন্ধন এটাকে আমরা তিন ভাগে হচ্ছে ভাগ করতে পারি। এগুলো তোমরা অলরেডি পড়ছো তিন ভাগে। একটা হচ্ছে আয়নিক বন্ধন, একটা হচ্ছে সমযোজী বন্ধন, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন হচ্ছে তোমার কত প্রকার, এগুলো একটু একবার করে দেখবে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। রাসায়নিক বন্ধন হচ্ছে তিন প্রকার। কি 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 একবার করে হচ্ছে একটু দেখবা। কি কি? একটা হচ্ছে আয়নিক বন্ধন বা আয়নিক বন্ড, ঠিক আছে? একটা হচ্ছে তোমার আয়নিক বন্ধন, একটা হচ্ছে তোমার সমযোজী বন্ধন। এগুলা ভাই 9, 10-এও তোমরা পড়ছো না? সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনকে ইংলিশে কি বলে জানো? এটা একটু ইংলিশটা শিখে রাখো। সমযোজী বন্ধনকে ইংলিশে তোমার বলা হয় কোভালেন্ট বন্ড। কি বন্ড? কোভালেন্ট। কোভালেন্ট বন্ড বলা হয় সমযোজী বন্ধনকে ইংলিশে, ঠিক আছে? আরেকটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনটা তোমাদের জন্য একটু নতুন। হাইড্রোজেন বন্ধন লেখো, হাইড্রোজেন বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন কত প্রকার? 3 প্রকার। কি কি? আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, এটাকে ইংলিশে বলা হয় কোভালেন্ট বন্ড, আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে? ওকে, তাইলে আমাদের আয়নিক বন্ধন এটাকে পড়ানোর আসলে দরকার আছে। এটা তুমি অলরেডি জানো যে আয়নিক বন্ধন কি হবে। আয়নিক বন্ধন হচ্ছে তোমার ওই যে সোডিয়াম আয়ন আর মনে করো ক্লোরাইড আয়ন Cl-। একটা হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জকে আমরা কি বলি বলো তো? ক্যাটায়ন বলি। আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জকে আমরা কি বলি? অ্যানায়ন বলি। তো ক্যাটায়নের চার্জ হচ্ছে পজিটিভ, অ্যানায়নের চার্জ হচ্ছে নেগেটিভ। তো আমরা সারা জীবন জানি যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। তাহলে এই যে একটা আয়ন আরেকটা আয়নকে আকর্ষণ করতেছে, আকর্ষণের কারণে একটা বন্ধন তৈরি হয়। এই বন্ধনটা তোমার বলা হয় আয়নিক বন্ধন। শেষ, এটা আমরা এমনিতেই জানি। এগুলো ডিটেলস পড়ানোর কোনো মানেই হয় না, এগুলো 9, 10-এ ছোট্টবেলার পড়া। এবার আসো সমযোজী বন্ধন, বা এটাকে ইংলিশে তোমার বলা হয় কোভালেন্ট বন্ড। ইংলিশটা একটু শিখো, এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে সমযোজী বন্ধনকে ইংলিশে কি বলে? কোভালেন্ট বন্ড। কোভালেন্ট বন্ড, বন্ডের বাংলা হচ্ছে বন্ধন, ঠিক আছে? বন্ডের বাংলা হচ্ছে বন্ধন, একটু জেনে রাখলা। একটু একটু ইংলিশ শিখলা তাহলে স্মার্ট হবে আর কি, বুঝছো? একটু ইংলিশ শেখাটা ইম্পর্টেন্ট। কারণ কেন ইম্পর্টেন্ট জানো? তোমরা এইচএসসি পর্যন্ত বাংলায় পড়তেছো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট হায়ার স্টাডিজ, এইচএসসির পরে তোমরা হায়ার স্টাডিজে যেখানেই পড়ো না কেন, তুমি মেডিকেলে পড়ো, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, তুমি ভার্সিটিতে পড়ো, তুমি পৃথিবীর যে জায়গাতেই পড়ো, বাংলাদেশে পড়ো নাকি বাংলাদেশের বাইরে পড়ো, তুমি যেখানে যেই পড়ো না কেন, হায়ার স্টাডিজ তোমাকে ইংলিশে পড়তে হবে। সো এখন থেকে তুমি যত ইংলিশে শব্দ শিখবা, তোমার জন্য হায়ার স্টাডিজ বা উচ্চতর শিক্ষা, ভার্সিটি শিক্ষাগুলা তত সহজ হবে তোমার জন্য, বুঝছো? তুমি যেই সাবজেক্ট নিয়েই পড়ো না কেন, মেডিকেলে পড়ো নাকি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো নাকি ভার্সিটিতে পড়ো, দেশের ভিতরে পড়ো নাকি দেশের বাইরে যেয়ে পড়ো, যেখানেই পড়ো হায়ার স্টাডিজ পুরাটা হচ্ছে ইংলিশে। তো এই জন্য এখন থেকে একটু একটু করে ইংলিশ শেখাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট, কারণ তোমার জন্যই ভবিষ্যতেও লাইফটা একটু ইজি হবে। ওকে, ঠিক আছে। তাহলে সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন কি? চলো সমযোজী বন্ধনটা আমরা একটু করে হালকা করে বলি, এটা তোমরা কেমিস্ট্রি জিনিস, তারপর আমি একটু হালকা করে তোমাদেরকে আসলে বলতে চাই সমযোজী বন্ধন। চলো তাহলে আমরা একটু দেখি, হ্যাঁ, সমযোজী বন্ধনটা। তাহলে সমযোজী বন্ধন,
সমযোজী বন্ধনে বলো তো কি হয়? সমযোজী বন্ধনে যদি আমরা এক কথায় বলি, সমযোজী বন্ধনে হচ্ছে তোমার ইলেকট্রন শেয়ার হয়, তাই না? ইলেকট্রন আমরা বলে দেই, ইলেকট্রনকে আমরা ছোট হাতের ই দিয়ে লিখবো। এরপর থেকে তুমি যখনই ছোট হাতের ই দেখবা আমার ক্লাসে, বুঝবে এটা ইলেকট্রন বুঝাচ্ছে, আর কিছু না। এটা যদি আমি কোনোদিন কেমিস্ট্রি ক্লাসও নেই, সেম। তাহলে ইলেকট্রন, তাহলে সমযোজী বন্ধনে একটা জিনিসই হয়, সেটা হচ্ছে এই বন্ধনে আসলে ইলেকট্রন শেয়ার হয়, তাই না? এই বন্ধনে হচ্ছে একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে হচ্ছে ইলেকট্রন শেয়ার করে। যেমন একটা এক্সাম্পল দেখো, ধরো এই যে হাইড্রোজেন, ঠিক আছে, ধরো এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথ। তো আমরা সবাই জানি হাইড্রোজেনের প্রথম কক্ষপথে হচ্ছে একটা ইলেকট্রন আছে, তাই না? হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, কারণ হাইড্রোজেন তুমি জানো ছোটবেলায় পড়ছো 1s1, অর্থাৎ তার প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, ব্যাস, এটাই হচ্ছে হাইড্রোজেন। তাহলে এটা একটা হাইড্রোজেনের পরমাণু। ধরো এটা হচ্ছে পার্শ্ববর্তী আরেকটা হাইড্রোজেনের পরমাণু, মনে করো এটা হচ্ছে পার্শ্ববর্তী আরেকটা হাইড্রোজেন পরমাণু, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস, আর এটা মনে করো হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে তোমার মনে করো প্রথম কক্ষপথ। তাহলে এই হাইড্রোজেন পরমাণুরও দেখো, এই হাইড্রোজেন পরমাণুরও কিন্তু আমি যদি আরেকটু সুন্দর করে আঁকি, এই হাইড্রোজেন পরমাণুরও দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে প্রথম কক্ষপথ। তাহলে ওরও প্রথম কক্ষপথে কি থাকবে? একটা ইলেকট্রন থাকবে। ধরো ওর ইলেকট্রন এটা, এখন ওরা কি করবে জানো? ওরা হচ্ছে ইলেকট্রনগুলোকে শেয়ার করবে, অর্থাৎ এই হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণুকে প্রস্তাব দিবে যে ভাই আমারও একটা ইলেকট্রন আছে, তোমারও একটা ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রন দিয়ে তো আসলে লাভ নাই, কারণ হাইড্রোজেনের প্রথম কক্ষপথে, বলো প্রথম কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে? 2টা। তো ওরও টার্গেট, যে ওর স্বপ্ন হচ্ছে আমার প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ইস কোনোভাবে যদি আমি 2টা ইলেকট্রন পাইতাম, কারণ তোমরা এগুলো কেমিস্ট্রিতে পড়ছো যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকলে সেই পরমাণুটা অত্যন্ত স্থিতিশীল হয় বা অত্যন্ত স্টেবিলিটি অর্জন করে। তো দুনিয়ার সকল পরমাণুরই টার্গেট হচ্ছে স্থিতিশীলতা অর্জন করা। তোর সারা জীবনের স্বপ্ন, ইস আমার প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন আছে, যদি আমি 2টা ইলেকট্রন পাইতাম তাহলে আজকে আমার জীবনে খালি স্থিতিশীলতা আর স্থিতিশীলতা, খুব ভালো হতো আমার জীবনে। ওরও সেম স্বপ্ন, ইস যদি একবার সখিনাকে পাইতাম, মানে একবার যদি আসলে একটা ইলেকট্রনের জায়গায় যদি 2টা ইলেকট্রন পাইতাম তাহলে আমার জীবনেও খালি সুখ আর সমৃদ্ধি, স্থিতিশীলতা। তো এই জন্য এখন কি করে, একজন আরেকজনের প্রস্তাব দেয় যে ভাই চলো তাহলে আমরা আমাদের ইলেকট্রনগুলো শেয়ার করি, আমার ইলেকট্রনটাও তুমি শেয়ার করবা, তোমারটা আমি শেয়ার করবো। এতে করে কি হয় দেখো, শেয়ার করার কারণে ওরও এখন মোটামুটি বলা যায় যে শেষ কক্ষপথে বা প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, ওরও দেখা যায় যে প্রথম কক্ষপথে ধরো এই যে এই 2টা ইলেকট্রনই আছে। এতে করে ইলেকট্রন শেয়ার করার কারণে ওদের দুইজনেরই কিন্তু আকাঙ্ক্ষা পূরণ হইলো, এবং এই আকাঙ্ক্ষা পূরণ করতে যে ওরা একটা বন্ধনে আবদ্ধ হয়ে যায়। এই বন্ধনটারই তোমার নাম দিছে হচ্ছে সমযোজী বন্ধন। বুঝতে পারছো? তাহলে সমযোজী বন্ধনে আসলে কি হয় যে উভয়ের একটা করে হচ্ছে ইলেকট্রন শেয়ার করে তারা কি করতে চায়, তারা তাদের স্থিতিশীলতা অর্জন করতে চায়। যেমন এখানে দুইজনই একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে 2টা পরমাণুই স্থিতিশীলতা অর্জন করছে, এবং এই কারণে তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। এই বন্ধনকেই তোমার বলা হয় সমযোজী বন্ধন বা কোভালেন্ট বন্ড, যেখানে ইলেকট্রন শেয়ার হয়। বুঝতেই পারতেছো, সহজ জিনিস। তাইলে আশা করি আমরা সমযোজী বন্ধনটাও পড়ছি, ছোটবেলায় পড়ছো। এখন আসো এটা একটু ইম্পর্টেন্ট, সমযোজী বন্ধনটা মূলত কাদের মধ্যে হয়? দেখো একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেনের হয়েছে, তো বলো তো এই হাইড্রোজেনও কি অধাতু, এই হাইড্রোজেনও কি অধাতু, তার মানে সমযোজী বন্ধনটা আসলে কাদের মধ্যে হয় জানো? অধাতু প্লাস অধাতু। এটা একটু লিখে রাখো, এটা একটু বেসিক। দেখো এই হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু, তাহলে এটাও অধাতু এটাও অধাতু, তার মানে 2টা অধাতুর মধ্যেই মূলত কি হয়? সমযোজী বন্ধন হয়। এটা ইম্পর্টেন্ট। তার মানে সমযোজী বন্ধন আসলে অধাতু প্লাস অধাতু, এদের মধ্যে আসলে সমযোজী বন্ধনটা হয়। বুঝতে পারছো? তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। তাহলে সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ার হয়, এবং এখানে আলটিমেটলি একটা অধাতুর সাথে আরেকটা অধাতু হচ্ছে ইলেকট্রন শেয়ার করে। তার মানে 2টাই যদি অধাতু হয় তাহলে এদের মধ্যে কোন বন্ধন দেখা যাবে? সমযোজী বন্ধন দেখা যাবে। এবার আসো, তাহলে আয়নিক বন্ধন কার মধ্যে দেখা যায়? এবার তোমার প্রশ্ন হইতে পারে, দেখো আয়নিক বন্ধনটাই দেখো সোডিয়াম আয়ন আর হচ্ছে তোমার ক্লোরাইড আয়নের মধ্যে দেখা যায়। তো সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে ধাতু, ক্লোরিন কি? অধাতু। তার মানে আয়নিক বন্ধনটা মূলত, এখানে একটু একটা লাইন এক্সট্রা লিখতে পারো, আয়নিক বন্ধনটা মূলত ধাতু প্লাস অধাতুর মধ্যে দেখা যায়। অর্থাৎ আয়নিক বন্ধনে একটা হবে ধাতু আর একটা হবে অধাতু, যেমন সোডিয়াম ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। তাহলে একটা ধাতু আর একটা অধাতু হইলে এদের মধ্যে কোন বন্ধন দেখা যায়? মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নে একবার আসছিল যে একটা ধাতু এবং আরেকটা অধাতুর মধ্যে সাধারণত কোন বন্ধন দেখা যায়? অ্যান্সার হচ্ছে আয়নিক বন্ধন। কিন্তু দুইটাই যদি অধাতু হয় তাহলে তাদের মধ্যে কোন বন্ধন দেখা যায়?
সমযোজী বন্ধন। ঠিক আছে, এবার আসো লাস্ট জিনিসটা যেটা তোমাদের আসলে বেশি ইম্পর্টেন্ট, হাইড্রোজেন বন্ধন। এটা তোমাদের জন্য একটু নতুন, এটা তোমরা কেমিস্ট্রিতে পড়বা, তারপরও আমি এই চ্যাপ্টারে আসলে আছে, আমি তোমাদেরকে একবার একটু ছোট্ট করে দেখায় দিচ্ছি হাইড্রোজেন বন্ধন। তাহলে এবার তোমরা হেডলাইন দাও, হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন, আচ্ছা হাইড্রোজেন বন্ধনটা কি চলো আমরা একটু দেখি। আচ্ছা ওকে ওকে স্নিগ্ধা তিশা, ভাই বই না বের হইতে আমি বায়োলজি বই নিছি, একটা 25 ব্যাচের আর একটা 23-এর, লেটেস্টটা হচ্ছে পড়বা। হ্যাঁ ঠিক আছে, লেটেস্টটা হচ্ছে তুমি পড়বা, সমস্যা নাই। ওকে, লেটেস্ট বইটা পড়বা, সবচেয়ে লেটেস্ট যেটা সেটা করবা। 25 ব্যাচের যদি বই কিনো সমস্যা নেই। শুনো, তোমরা তো এখনই মেডিকেল এক্সাম দিচ্ছ না, তুমি কি এখন দিচ্ছ না? সো তোমার কাছে যদি মানে 25 ব্যাচের জন্য যেই বইটা, এই বইটা কি এখন পর্যন্ত সবচেয়ে লেটেস্ট আসলে এটাই। তুমি যদি 25 ব্যাচের জন্য যেই বই লেখছো ওটাও যদি তুমি পড়ো, তুমি পরীক্ষায় ভালো করবা। পরে মেডিকেল অ্যাডমিশনের সময় 2 বছর পরে তুমি আরেকটা নতুন বই কিনবা, তখন অ্যাডমিশনের ধরো 3 মাস বা 4 মাস আগে দরকার পড়লে। এই তো, টেনশন করার এখন দরকার নেই। ঠিক আছে, কিন্তু ও আচ্ছা, বোটানিতে সবাই কোন স্যারের বই পড়বা আমি আবারও কিন্তু একটু মনে করা দেই, আবুল হাসান স্যারের বই। বোটানিতে কোন স্যারের বই পড়বা? আবুল হাসান স্যারের বই। আমার সামনে আবুল হাসান স্যারের বইটা আছে, আমি তোমাদেরকে দেখায় দিই, স্টিল যারা চিনো না, এই যে এই বইটা, এটা মাস্ট, কিন্তু এটা না পড়লে কিন্তু তুমি শুধু এইচএসসি না, মেডিকেল অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন কোনো জায়গাতেই কিন্তু ভালো করতে পারবা না। বোটানির জন্য এটাই একমাত্র বই, আপাতত এটাই তোমার জন্য একমাত্র বই, অন্য বই বাদ, এইটাই পড়তে হবে A to Z। ঠিক আছে, 2 বছর এটাই ভালো মতো পড়বা। ক্লিয়ার? অন্য যদি কারো কোনো বই থাকে, অন্য রাইটারদের বই, আজকের পর থেকে ওই রাইটারের বই আর পড়ো না ভাই, তুমি এই বইটা কিনে নিও, এটা বোটানির জন্য। ঠিক আছে, দেখো যদি দেখতে কারো সমস্যা হয়। আর জুলজির জন্য কোনটা পড়বা? আজমল স্যারের বই। আমি একটু দেখায় দিই, আমার সামনে যেহেতু আজকে 2টা বই আছে, আমি একটু দেখায় দিই, এটা পরে হয়তো নাও দেখাইতে পারি। এই যে এটা হচ্ছে জুলজির জন্য আজমল স্যারের বই, এই 2টা বই মাস্ট, এটা প্রাণীবিজ্ঞানের জন্য আর এটা উদ্ভিদ বিজ্ঞানের জন্য, এর বাইরে কোনো বই পড়ার দরকার নাই, বুঝতে পারছো, বায়োলজিতে। আচ্ছা এবার আসো হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধনটা আমরা একটু দেখি। হাইড্রোজেন বন্ধনটা একটু, এটা পানির মধ্যে দেখা যায়, এটা একটু তোমাদের বুঝতে হবে। চলো এটা আমরা একটু একটা পানির গঠন দিয়ে তোমাদেরকে বুঝাই। ধরো এটা একটা পানির অণু, তাহলে পানির সংকেত কি তোমরা সবাই জানো, H2O, অর্থাৎ 2টা হাইড্রোজেন থাকে, একটা অক্সিজেন থাকে। ঠিক আছে, তাহলে এটা কি একটা পানির অণু, দেখো H2O, 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন। এখন পানিতে তোমরা খুব ভালো মতোই জানো যে পানিতেও কিন্তু একটা সমযোজী বন্ধন তৈরি হয়, কারণ ওই যে হাইড্রোজেনও অধাতু, অক্সিজেনও অধাতু, তাহলে 2টাই অধাতু হইলে এদের মাঝখানে কোন বন্ধন হয়? সমযোজী বন্ধন। তাহলে এটা একটা সমযোজী বন্ধন, আবার এটাও আরেকটা সমযোজী বন্ধন, কারণ এটাও অধাতু এটাও অধাতু, তাহলে 2টা অধাতুর মাঝখানে সমযোজী বন্ধন হয়। ঠিক আছে, কিন্তু এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে একটা টার্ম আছে যেটা তোমরা 9-10-ও পড়ছো, তড়িৎ ঋণাত্মকতা বলে একটা জিনিস পড়ছো, ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, এটা 9-10-এ তোমরা হচ্ছে পড়ছো। ঠিক আছে, আমি বলি কোন চ্যাপ্টারে পড়ছো, পর্যায় সারণী চ্যাপ্টারে পড়ছো। পর্যায় সারণী নামে একটা চ্যাপ্টার ছিল না, যে পর্যায় সারণী ডিটেলস আলোচনা, সেখানে তোমরা পড়ছো এটা তড়িৎ ঋণাত্মকতা। এই তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে এটা একটা ক্ষমতা, এটা হচ্ছে এমন একটা ক্ষমতা যেই ক্ষমতার কারণে একজন সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে হচ্ছে তোমার অধিক পরিমাণে টেনে নেয়। তাহলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে বেশি বেশি পরিমাণে তোমার টেনে নেওয়া, এই ক্ষমতাটাকেই তোমার বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, বা ইংলিশে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি, একটু এক লাইনে একটু লেখো, এটা ইম্পর্টেন্ট কারণ আমাদের বুঝতে কাজে লাগবে। এটা হচ্ছে সমযোজী বন্ধনের, লেখো, সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে, সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন দ্বয়কে নিজের দিকে অধিক টেনে নেওয়ার ক্ষমতা। তাহলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন দ্বয়কে নিজের দিকে অধিক টেনে নেওয়ার ক্ষমতা, মানে মাস্তান, মানে সোজা কথা হচ্ছে মাস্তান হওয়ার ক্ষমতা। বুঝছো, যে সোজা কথা মাস্তানি,
মানে মাস্তানিটা কি চলো আমরা একটু দেখি। দেখো এটা একটা অধাতু, এটা একটা অধাতু, তাহলে দুইটা অধাতুর মধ্যে কোন ধরনের বন্ধন হবে? সমযোজী বন্ধন হবে। তাইলে আমরা জানি যে সমযোজী বন্ধনে সবাই কয়টা করে ইলেকট্রন শেয়ার করে? একটা করে ইলেকট্রন শেয়ার করে। দেখো এই যে আগের এক্সাম্পলটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হবে। দেখো হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, তার মানে সমযোজী বন্ধনে সবাই একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে। তাহলে দেখো ধরো এই অক্সিজেনটা এই যে এই একটা ইলেকট্রন শেয়ার করছে, আর এই হাইড্রোজেনটা মনে করো এই একটা ইলেকট্রন শেয়ার করছে। তাহলে নিয়ম কি ছিল? নিয়ম ছিল যে ভাই দুজনই 50-50 শেয়ার করবে, দুজনই 50-50 শেয়ার করবে। ও একটা ইলেকট্রন শেয়ার করছে, ও একটা ইলেকট্রন শেয়ার করছে, এবং দুজনই এটাকে 50-50 হচ্ছে শেয়ার করবে। নিয়ম তো তাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে তোমার, এটার তড়িৎ ঋণাত্মকতার মান হইল 3.5, একটু বুঝো। আর এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তাহলে এবার বুঝো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানের থেকে বেশি। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়া মানে কি? তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়া মানে হচ্ছে হাইড্রোজেনের তুলনায় অক্সিজেন আরো বড় মাস্তান, অর্থাৎ ও বড় মাস্তান। ও কি করবে? কথা ছিল যে দুজন 50-50 ইলেকট্রন শেয়ার করবে, কিন্তু সে তো তড়িৎ ঋণাত্মকতা বেশি, বড় মাস্তান। তাহলে বড় মাস্তান কি করবে? ছোট মাস্তানের ইলেকট্রনগুলোরে জোর করে নিজের দিকে অধিক টেনে নিবে। কারণ আমরা সংজ্ঞায় পড়ছি যে সমযোজী বন্ধনের যে শেয়ারকৃত ইলেকট্রন দ্বয়, এখানে কয়টা ইলেকট্রন শেয়ার হয়েছে? দুইটা ইলেকট্রন শেয়ার হয়েছে, এই যে দুইটা। তাহলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন দ্বয়কে নিজের দিকেই যে অধিক টেনে নেওয়ার যে ক্ষমতা, ও যেহেতু তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ও বড় মাস্তান, এই জন্য সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন দ্বয়কে নিজের দিকে অধিক টেনে নিবে। অধিক টেনে নেওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটাই হচ্ছে আসলে তড়িৎ ঋণাত্মকতা। তাইলে ওর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, মানে ও বড় মাস্তান, ওর পাওয়ার বেশি, তাহলে দুইটা ইলেকট্রনকেই শেয়ার করার কথা ছিল যে 50-50 শেয়ার করবে, কিন্তু এখন সে আর 50-50 শেয়ার করবে না। সে বলবে আমি বড় মাস্তান, আমি কিসের শেয়ার করব? এটা বইলা সে আলটিমেটলি দুইটা ইলেকট্রন দ্বয়কেই নিজের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে নিজের দিকে টেনে নিয়ে গেলে এইবার তুমি একটু ফিল করো যে ও ইলেকট্রন দিছে একটা, দেওয়ার সময় ও একটা ইলেকট্রন দিছে, কিন্তু নেওয়ার সময় ও দুইটারে নিয়ে গেছে। একটা দিছে কিন্তু নেওয়ার সময় দুইটারে নিয়ে গেছে। তাহলে আমি একটা ইলেকট্রন দিলাম কিন্তু নিলাম দুইটা, তার মানে আলটিমেটলি ও কয়টা ইলেকট্রন বেশি নিছে? ও একটা ইলেকট্রন কিন্তু বেশি নিয়ে গেছে। তাহলে ও একটা ইলেকট্রন বেশি নেওয়ার কারণে, যেহেতু ইলেকট্রন বেশি নিছে, তাহলে সে কি হয়ে যাবে? নেগেটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই জন্য সে নেগেটিভ হবে। এই জন্য এই অক্সিজেনের চার্জ হয়ে যাবে নেগেটিভ। কিন্তু এখানে ব্যাপার আছে, ও মাস্তান হইলেও মানুষ হিসেবে একটু ভালো আছে। ও একদমই 100% নিয়ে যায় না, একটু মায়া দয়া আছে। ও চিন্তা করে থাক 100%ই দুইটা ইলেকট্রনটা নিয়ে আসলে আবার খারাপ দেখায়। ও কি করবে? 90% নিয়ে যাবে, 10% ওর জন্য রেখে যাবে। 90% নিছে কিন্তু 10% রেখে গেছে। তো এই যে 10% রাখছে, এই কারণে দেখা গেছে সে নেগেটিভই হবে, কিন্তু পুরোপুরি নেগেটিভ হবে না। তার বদলে সে কি হবে? সে আংশিক নেগেটিভ হবে। এই আংশিক নেগেটিভকেই কেমিস্ট্রিতে হচ্ছে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, ডেল্টা মাইনাস। এই জন্য অক্সিজেনের চার্জ হচ্ছে ডেল্টা মাইনাস, এর মানে হচ্ছে আংশিক ঋণাত্মক। বুঝছো? মানে পুরোপুরি, মানে সে মাস্তান হইলেও মানুষ ভালো। অনেক সময় বলি না যে সে চোর হইলেও বা সে বাটপার হইলেও লোকটা ভালো আছে, যে বাটপারি হইলেও 100% বাটপারি করে না, একটু হইলেও ছেড়ে দেয় আর কি, ওইরকম ব্যাপার। মাস্তান হইলেও একটু ভালো আছে, 100% নিবে না, 90% নিবে। এই জন্য সে নেগেটিভ হবে, কিন্তু সে পুরোপুরি নিচ্ছে না, 100% নিচ্ছে না, এই জন্য পুরোপুরি নেগেটিভ হবে না। তাহলে কি ধরনের নেগেটিভ হবে? আংশিক নেগেটিভ হবে, এই জন্য ডেল্টা নেগেটিভ হয়ে যাবে। আর সেইমভাবে দেখো হাইড্রোজেন একটি ইলেকট্রন দিছিল, কিন্তু নেওয়ার সময় সে কোনো ইলেকট্রন নিতে পারে নাই, কারণ ওর সব ইলেকট্রনটা নিয়ে গেছে অক্সিজেন। তাইলে ও আলটিমেটলি একটা ইলেকট্রন দিছে, সেই ইলেকট্রনটারে অক্সিজেন নিয়ে গেছে, তাইলে ওর ইলেকট্রন চলে গেছে। তাহলে ইলেকট্রন চলে গেলে সে কি হয়? সে পজিটিভ হয় না, ও পজিটিভ হবে। কিন্তু সে কি পুরোপুরি পজিটিভ হবে? না, কারণ ওর ইলেকট্রনটা পুরোপুরি চলে যায় নাই, দেখা গেছে 10% আছে। 10% থাকার কারণে সে পুরোপুরি পজিটিভ হবে না, সে আংশিক পজিটিভ হবে। তো এই আংশিক পজিটিভ, এই জন্য ডেল্টা পজিটিভ। সেমভাবে তাহলে এই হাইড্রোজেনেরও সেম, সেও আংশিক পজিটিভ হবে, ডেল্টা পজিটিভ। কেন? কারণ এই হাইড্রোজেনের সাথেও ও একই কাজ করছে, এটার সাথেও সেম কাজ করছে, যে একটা ইলেকট্রন ও দিছিল, ও একটা ইলেকট্রন দিছে, কিন্তু নেওয়ার সময় হচ্ছে ওর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বেশি, মাস্তান, এই জন্য ও নিজের দিকে বেশি বেশি টেনে নিছে। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝা গেছে? সিম্পল বেসিক। তাহলে কি ক্লিয়ার? তাহলে এইটুকু কনসেপ্ট আশা করি ক্লিয়ার। এই জন্য এটাও পজিটিভ, ডেল্টা পজিটিভ, এটাও ডেল্টা পজিটিভ, এই অক্সিজেন হচ্ছে ডেল্টা নেগেটিভ। ঠিক আছে, এইবার আসো খেলা শুরু। এইবার খেলাটা কোথায় হয় চলো। ধরো এটা একটা পানি, এটা একটা পানির অণু।
ধরো এটা আরেকটা পানির অণু, এটা হচ্ছে আরেকটা পানির অণু। এবার দেখো খেলাটা কোন পর্যায়ে হয়, এটা হচ্ছে আরেকটা পানির অণু, তাহলে এখানেও সেম, এখানেও সে হচ্ছে আংশিক নেগেটিভ, আর এগুলো হচ্ছে সব আংশিক পজিটিভ, সব আংশিক পজিটিভ। এখন আসো, এটা একটা পানির অণু, এটা আরেকটা পানির অণু। এখন এই যে পাশাপাশি দুইটা পানির অণু, এই পাশাপাশি দুইটা পানির অণুর মধ্যে এই যে হাইড্রোজেনের পজিটিভ চার্জ এখন এই অক্সিজেনের নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। অর্থাৎ এই পানির অণুর হাইড্রোজেনের পজিটিভ চার্জ এই পার্শ্ববর্তী মানে তার পাশের অক্সিজেনের হচ্ছে তোমার নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে। আকর্ষণ করার কারণে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, যেই বন্ধনটাকে আমি ডট ডট দিয়ে দেখাই। এদের মধ্যে একটা বন্ধন তৈরি হবে, এই বন্ধনটারই তোমার বলা হয় হাইড্রোজেন বন্ধন। এই বন্ধনটারই তখন বলা হয় হাইড্রোজেন বন্ধন। কেন এটাকে হাইড্রোজেন বন্ধন বলা হয়? কারণ এই বন্ধনের মধ্যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন ইনভলভড আছে, এই জন্য এটারে হাইড্রোজেন বন্ধন বলে। তাইলে আমারে বলো তো, এই যে এক্সাম্পলটা দিলাম হাইড্রোজেন বন্ধন, এটা কোন ধরনের বন্ধন বলো তো? এটারে যদি এক কথায় কেউ বলতে চাও, এই হাইড্রোজেন বন্ধনটারে বলা হয় আন্ত আণবিক বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনটা এই কারণে একটা, আমি এই এক্সাম্পলে হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে আসলে আন্ত আণবিক বন্ধন। দেখো আন্ত মানে দুইয়ের মাঝে, তাহলে আন্ত শব্দের মানে হচ্ছে দুইয়ের মাঝে। দেখো ইলেকট্রিসিটি চলে গেছে, ইলেকট্রিসিটি চলে গেছে, হ্যাঁ প্রবলেম নাই, বোর্ড দেখতে পারলে হইছে, আমারে এখন কালো দেখাবে, ভূতের মতো দেখাবে, সমস্যা নাই। দেখো তাহলে এই বন্ধনটারে আমরা বলতে পারি হচ্ছে আন্ত আণবিক বন্ধন। দেখো আন্ত মানে দুইয়ের মাঝে, আর আণবিক মানে তো বুঝতেই পারতো, আণবিক শব্দের মানে কি? আণবিক শব্দের মানে হচ্ছে অণু। দেখো দুইটা অণুর মাঝখানে এই বন্ধনটা না, দেখো এটা একটা পানির অণু ছিল, এটা আরেকটা পানির অণু ছিল, তাহলে দেখো দুইটা পানির অণুর মাঝখানে এই যে ডট 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 এই বন্ধনটা তৈরি হয়েছে, তাহলে দুইটা অণুর মাঝখানে হয়েছে, এই জন্য এই বন্ধনকে বলা হয় আন্ত আণবিক বন্ধন। আন্ত মানে দুইয়ের মাঝে, আণবিক মানে অণু, তাহলে দুইটা অণুর মাঝে ডট 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 বন্ধন তৈরি হয়েছে, এই জন্য আন্ত আণবিক বন্ধন, হাইড্রোজেন বন্ধন। এবার বুঝছো? তাহলে এবার আসো, ইটস ন্যানো রিক্যাপ টাইম। একদম ক্লিয়ার হয়ে যাবে আজকে হাইড্রোজেন বন্ধন। এটা কেমিস্ট্রি তো কাজে লাগবে, সো তোমার কেমিস্ট্রিরও মনে করো যে তুমি 2 মার্ক পেয়ে গেছো, এটা কেমিস্ট্রির গতে আসে, গতে বা ঘতে আসে, একটা প্রশ্ন আসে, আমি তোমারে বলি, এটা 3 নম্বর চ্যাপ্টারে পড়বা তোমরা, ফার্স্ট পেপারের 3 নম্বর চ্যাপ্টারে পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, কেমিস্ট্রির এই চ্যাপ্টারে তোমরা এটা পড়বা যে পানি কেন তরল, পানি কেন তরল, এর অ্যান্সার হচ্ছে পানিতে হাইড্রোজেন বন্ধন আছে। এখন হাইড্রোজেন বন্ধনটা কি তোমাকে আজকে শিখিয়ে দিলাম, এই জিনিসটাই তোমার ব্যাখ্যা করতে হবে কেমিস্ট্রিতে, যে গ নম্বরে বা ঘতে আসে। তাহলে মনে করো কেমিস্ট্রির তুমি একটা সৃজনশীলের গ বা ঘ আজকে শিখে ফেলছো। চলো তাহলে আমি আরেকবার বলি, ইটস ন্যানো রিক্যাপ টাইম। তাহলে হাইড্রোজেন বন্ধনটা কি? দেখো হাইড্রোজেন বন্ধনটা বুঝতে গেলে আগে তোমাকে বুঝতে হবে একটা টার্ম বুঝতে হবে, তড়িৎ-ঋণাত্মকতা। তড়িৎ-ঋণাত্মকতা মানে হচ্ছে সমযোজী বন্ধনে যেই দুইটা ইলেকট্রন শেয়ার হয়, সেই দুইটা ইলেকট্রনকে নিজের দিকে অধিক টেনে নেওয়ার যে ক্ষমতা, এই মাস্তানি করার যে ক্ষমতা, যে দুইটা ইলেকট্রনের আমি জোর করে নিজের দিকে টেনে নিয়ে আসবো, এই ক্ষমতাটাকেই তোমার বলা হয় তড়িৎ-ঋণাত্মকতা। ব্যাপারটা কিভাবে কাজ করে দেখো, অক্সিজেন একটা অধাতু, এটা একটা অধাতু, তাহলে দুইটা অধাতুর মাঝখানে কোন ধরনের বন্ধন হয়? সমযোজী বন্ধন হয়। তার মানে ও একটা ইলেকট্রন শেয়ার করছে, ও একটা ইলেকট্রন শেয়ার করছে, তাহলে নিয়ম অনুযায়ী কি ছিল? নিয়ম অনুযায়ী দুইজনেরই 50-50 হচ্ছে ইলেকট্রন শেয়ার করার কথা ছিল, কিন্তু অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, আর হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তাহলে হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতার তুলনায় অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি, তো মান বেশি হওয়ার কারণে অক্সিজেন মাস্তান বেশি, তাহলে মাস্তান যে বেশি, সে জোর করে হচ্ছে দুইটা ইলেকট্রনরে নিজের দিকে নিয়ে যাবে, তাহলে এই শেয়ারকৃত দুইটা ইলেকট্রনকেই সে টান দিয়ে হচ্ছে এখন নিজের দিকে নিয়ে যাবে। তাহলে দেওয়ার সময় অক্সিজেন একটা ইলেকট্রন দিছে, কিন্তু নিয়ে যাওয়ার সময় সে দুইটা ইলেকট্রন নিছে, তাহলে আমি একটা ইলেকট্রন দিয়ে দুইটা ইলেকট্রন নিলাম, তাহলে আলটিমেটলি আমি কয়টা ইলেকট্রন বেশি নিলাম? একটা ইলেকট্রন বেশি নিলাম, তার মানে সে একটা ইলেকট্রন বেশি নিছে, আর ইলেকট্রন বেশি নেওয়া মানে সে নেগেটিভ, এই জন্য সে নেগেটিভ হয়ে গেছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ও মাস্তান হইলেও মানুষ ভালো আছে, ও 100% নিয়ে যায় না, ও চিন্তা করে থাক 100% নিয়ে যাব, থাক ওরে 10% দিই, থাক ওরে 10% দিয়ে 90% নিয়ে যায়, মানে মাস্তান হইলেও একটু ভালো আছে সে, এই জন্য সে পুরোপুরি 100% নিয়ে যায় না, সে 90% নিয়ে যায়, 10% ওর জন্য রেখে যায়। তো পুরোপুরি নেয় না দেখে সে পুরোপুরি নেগেটিভ হয় না, বরং তাহলে কি হয়? তাহলে আংশিক নেগেটিভ হয়। এই আংশিক নেগেটিভকে প্রকাশ করা হয় ডেল্টা মাইনাস দিয়ে, এই ডেল্টা, এই চিহ্নটাকে বলা হয় ডেল্টা, ডেল্টা, এই ডেল্টা দিয়ে আংশিক বুঝায়, তাহলে ডেল্টা মাইনাস মানে আংশিক নেগেটিভ। আর সেমভাবে এটা যেহেতু ডেল্টা মাইনাস,
তাহলে হাইড্রোজেনটা হয়ে যায় ডেল্টা প্লাস, মানে আংশিক পজিটিভ। আংশিক পজিটিভ কেন? কারণ পুরোপুরি ওর ইলেকট্রনটা যাচ্ছে না, 10% রয়ে গেছে। পুরোপুরি গেলে ইলেকট্রন চলে গেলে পজিটিভ হইতো, বাট পুরোপুরি যাচ্ছে না, 10% রয়ে গেছে, এই জন্য আংশিক পজিটিভ হয় হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেনের যা অবস্থা হবে এটারও তো তাই হবে, একই জিনিস, একই জিনিসপত্র। এইভাবে জিনিসটা হয়। তাহলে এটা একটা পানির অণু, এইটা মনে করো আরেকটা পানির অণু, এখানেও সেম কাহিনী হবে। এখন আসো, তাহলে এই পানির অণুর এই যে হাইড্রোজেনটা আংশিক পজিটিভ, আর পাশের পানির অণুর অক্সিজেনটা আংশিক নেগেটিভ, তাহলে এখন এই আংশিক পজিটিভ আংশিক নেগেটিভকে আকর্ষণ করবে। এই আকর্ষণ করার কারণে এই পানির অণুর হাইড্রোজেনের সাথে পার্শ্ববর্তী পানির অণুর অক্সিজেনের মধ্যে একটা ডট 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 দিয়ে একটা বন্ধন তৈরি হবে। এই বন্ধনটার মধ্যেই হাইড্রোজেন নিজে ইনভলভড আছে, এই জন্য এই বন্ধনটারই বিজ্ঞানীরা নাম দিচ্ছে হচ্ছে হাইড্রোজেন বন্ধন। বুঝতে পারছো? আর এই হাইড্রোজেন বন্ধনটা একটা আন্তঃআণবিক বন্ধন। এই এক্সাম্পলে কেন এটা আন্তঃআণবিক বললাম? কারণ এটা দুইটা অণুর মাঝখানে হচ্ছে, এটা একটা অণু, এটা একটা অণু। তাহলে আন্ত মানে দুইয়ের মাঝে, আণবিক মানে অণু, তাহলে দুইটা অণুর মাঝখানে হচ্ছে দেখে এটা আন্তঃআণবিক বন্ধন। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এনার্জি লাইট একটা জ্বালা দিব, এটা আসলে একটা এনার্জি লাইট নাই আসলে, এখন ভূত। ঠিক আছে, তাহলে বুঝছো আন্ত মানে দুইয়ের মাঝখানে। ইমরান প্রশ্ন করছে ভাই অন্ত মানে কি? অন্ত মানে নিজের মধ্যে। আচ্ছা, আবার চলে আসছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি এখন ঝামেলা করে, তোমরা তো জানোই। আসলে ইলেকট্রিসিটির প্রোডাকশন একটু আমাদের দেশে এখন পুরা ওয়ার্ল্ডে, পুরা দেশেই সমস্যা হচ্ছে এখন। মাঝে মাঝে চলে যাবে, মাঝে মাঝে আসবে, কিছু করার নাই। ঠিক আছে, মানে আমরা তো অনেকগুলো ডিভাইস চলে, বুঝছো, কম্পিউটার চলতেছে, বোর্ড চলতেছে, ক্যামেরা চলতেছে, অনেকগুলো ডিভাইস চলে। তো আইপিএস আসলে এতগুলা টানতে পারে না, এই জন্য ইলেকট্রিসিটি চলে গেলে দেখা যায় লাইট অফ হয়ে যায়। কারণ লাইটও প্রচুর প্রচুর লাইট লাগে স্টুডিওতে, বুঝছো, এই জন্য আসলে এত কিছু আইপিএস টানতে পারে না, এই জন্য আর কি, মানে লাইটটা অফ হয়ে যায় ইলেকট্রিসিটি চলে গেলে। কারণ এইগুলা টানাটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ক্যামেরা যদি অফ হয়ে যায় তাহলে পুরো ভিডিওই অফ হয়ে যাবে, বা বোর্ড শেষ হয়ে গেলে তো শেষ, বা কম্পিউটার বন্ধ হয়ে গেলে ভিডিওই বন্ধ। এই জন্য লাইটটাই বন্ধ হয়, খালি আমারা দেখতে পারবা না ইলেকট্রিসিটি গেলে। বুঝছো? তাহলে আন্ত মানে দুইয়ের মাঝে। ইমরান প্রশ্ন করছো ভাই তাহলে অন্ত মানে কি? অন্ত মানে ভিতরে। একই অণুর মধ্যে যদি বন্ধন হইতো, নিজের সাথে যদি নিজের কোনো বন্ধন হয়, সেটারে তোমার বলা হয় অন্তঃআণবিক। আমি এটাও বুঝাই দিই। তাহলে দুইটা টার্ম আছে, আন্তঃআণবিক আর একটা হচ্ছে অন্তঃআণবিক। এটা তো বুঝছো যে এটারে কেন আন্তঃআণবিক বন্ধন বলা হচ্ছে। তাহলে অন্তঃআণবিক কি? দেখো, অন্ত মানে ভিতরে। ধরো এই যে হাইড্রোজেনের সাথে এই যে অক্সিজেনের যে বন্ধনটা হয়েছে, এই বন্ধনটা কি এই একই অণুর ভিতরে হয়েছে না? এই পুরাটাই কিন্তু একটা অণু। তাহলে একই অণুর ভিতরে যে বন্ধন হয় এটারে বলা হয় অন্তঃআণবিক বন্ধন। যেমন দেখো, এই হাইড্রোজেনের সাথে অক্সিজেনের যে বন্ধনটা, এটা কিন্তু একই অণুর ভিতরে হয়েছে, পুরাটা কিন্তু একটা অণু। তাহলে একই অণুর ভিতরে যে বন্ধন হয় ওইটারে বলা হয় অন্তঃআণবিক বন্ধন। অন্ত মানে ভিতরে, ওইটা হচ্ছে তখন অন্তঃআণবিক বন্ধন। তাহলে এটা একটা অন্তঃআণবিক বন্ধন, এটাও একটা অন্তঃআণবিক বন্ধন, কিন্তু এই ডট ডট ডটটা হচ্ছে আন্তঃআণবিক বন্ধন, কারণ এটা দুইটা অণুর মাঝখানে বন্ধন হয়েছে। বুঝছো? এটাই হচ্ছে কাহিনী। তাহলে অন্ত ভার্সাস আন্ত, অন্ত এক জিনিস, আন্ত আরেক জিনিস। ওকে, এটা তোমরা এমনিতেও বুঝবা। আন্ত স্কুল টুর্নামেন্ট বলো, এটা তো এত কঠিন না, তোমরা ছোটবেলায় পড়ছো। আন্ত স্কুল টুর্নামেন্ট মানে কি? দুইটা স্কুলের মাঝখানে ফুটবল খেলা হচ্ছে, এটারই তোমরা নাম দিতা আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট। তাহলে আন্ত মানে কি? দুইটা স্কুলের মাঝখানে ফুটবল খেলা হচ্ছে, আন্ত স্কুল টুর্নামেন্ট। আর ধরো তোমরা একই স্কুলের মধ্যে, তোমার নিজের স্কুলের মধ্যেই মনে করে এক সেকশন আরেক সেকশনের সাথে ফুটবল খেলতেছে, তাহলে এটারে তুমি বলবা অন্ত স্কুল টুর্নামেন্ট। অন্ত মানে ভিতরে, মানে তোমার নিজের স্কুলের মধ্যেই এখন এক সেকশন আরেক সেকশনের সাথে ফুটবল খেলতেছে, অন্ত স্কুল টুর্নামেন্ট। আর দুইটা স্কুলের মধ্যে টুর্নামেন্ট চলতেছে, আন্ত স্কুল টুর্নামেন্ট। বুঝছো? এটা হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে বাংলা ভাষাও আমরা শিখে ফেলছি। চলো, তাহলে আশা করি রাসায়নিক বন্ধন আমার মনে হয় না আর পড়ানো দরকার আছে, এগুলা পারবো হাবিজাবি। এখন এইগুলা আমরা একটু সুন্দর করে বুঝাইয়া দিছি এগুলা। ও আরেকটা জিনিস আছে, পানিকে এই কারণে পানিকে একটা কাজ বলা হয়, পানিকে পোলার অণু বলে। একটা টার্ম শিখে রাখো, এটা 9 10-এও পড়ছো। পানিকে, এই যে এতক্ষণ যা বুঝাইলাম, এই কারণে পানিকে হচ্ছে পোলার অণু বলে। পানিকে তাহলে কি ধরনের অণু বলা হয়? পোলার অণু বলে। কেন পোলার বলে? কারণ এই যে এটার ব্যাখ্যাটা অলরেডি দিয়ে ফেলছি। দেখো, একটা পানির অণুর মধ্যে দেখো প্লাস মাইনাস পোল তৈরি হয়। দেখো এই যে এইটা হচ্ছে প্লাস পোল, এটা হচ্ছে মাইনাস পোল। তাহলে একটা পানির অণুতে দেখো প্লাস মাইনাস পোল তৈরি হয়, এই জন্য পানিকে বলা হয় পোলার অণু। তাহলে বুঝছো,
পোলার অণু কেন বলে? কারণ এখানে হচ্ছে প্লাস মাইনাস পোল তৈরি হয়, পোল বা প্রান্ত তৈরি হয়। তাহলে পানির অণুতে দেখো প্লাস পোল বা পজিটিভ প্রান্ত আছে, মাইনাস পোল বা নেগেটিভ প্রান্ত আছে। তাহলে প্লাস পোল এবং মাইনাস পোল আছে দেখে পানিকে বলা হয় পোলার অণু। বুঝছো? আই গেছে একদম কনসেপ্ট ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট যারে বলে। ঠিক আছে, এবার আসো, তোমাদের আর কোনো বন্ধন পড়তে হবে না। পেপটাইড বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন, এটা আমরা কনসেপ্টে ঢুকলে তখন পড়াবো। আপাতত পেপটাইড বন্ধন কি, গ্লাইকোসাইডিক বন্ধন কি বইয়ে আছে, এই বন্ধনটা এখন পড়াবো না আমরা। এটা আমরা হচ্ছে প্রোটিন পড়ানোর সময় আর কার্বোহাইড্রেট পড়ানোর সময় অটোমেটিক তুমি শিখে ফেলবে, এগুলো অটোমেটিক তুমি বুঝবা। এটা এখন এখানে পড়াইলে তোমার উল্টা আরও মাথা গরম হয়ে যাবে যে ভাই ইডি আবার কি জিনিস পড়াচ্ছে, হুট করে কই থেকে আসলো। ঠিক আছে, এগুলো এখন দরকার নেই, এটা আমরা কার্বোহাইড্রেটে ঢুকে যাই। তাহলে আমাদের মোটামুটি মেইন পার্ট শেষ, এবার আসো কার্বোহাইড্রেটে চলে যাই, এগুলো এক্সট্রা ছিল। আচ্ছা চলো তাহলে আরেকটা পেজ নেই আমরা। তাহলে কার্বোহাইড্রেট, তোমরা কিন্তু ক্লাসে রিভিউ দিও, হ্যাঁ ক্লাসের রিভিউ, ক্লাসের নোট জমা দিও। তোমাদের জন্য একটা নোটের জন্য একটা প্রাইজ মানি রাখবো আমরা, নোটের জন্য ধরো একটা পুরস্কার রাখবো, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার আসো কার্বোহাইড্রেট, আসল পড়া শুরু করি। তাহলে কার্বোহাইড্রেট, তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে এমন একটা যৌগ যারা সাধারণত কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তাহলে কার্বোহাইড্রেট সাধারণত কি? দেখো কার্বোহাইড্রেট সাধারণত হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তাহলে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, তাহলে কি হইলো আবার? দেখো আবার ওই সিএইচও, ওই সিএইচও। তাহলে তাহলে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে যৌগ আছে, ওই যৌগকেই সাধারণত তোমার কি বলা হয়? কার্বোহাইড্রেট বলা হয়। এই কার্বোহাইড্রেট শব্দটা দুইটা শব্দ থেকে আসছে, ঠিক আছে। একটা আসছে কার্ভ, কার্ভ শব্দটা আসছে আসলে কার্বন থেকে, কার্ভ শব্দটা আসছে আসলে কার্বন থেকে। হাইড্রেট শব্দটা আসছে, এটা একটা গ্রিক শব্দ, হাইড্রেটস থেকে আসছে, এটা একটা গ্রিক শব্দ, সেটা আসছে হচ্ছে হাইড্রেটস থেকে। এই হাইড্রেটস শব্দের মানে হচ্ছে আসলে পানি। তাহলে বুঝছো, কার্বোহাইড্রেট শব্দটা বায়োলজিতে দুইটা শব্দ থেকে আসছে, কার্ব মানে কার্বন, আর হাইড্রেট শব্দটা আসছে হাইড্রেটস থেকে। হাইড্রেটস শব্দের মানে হচ্ছে পানি। তার মানে এটাকে যদি ওয়ার্ড মিনিং করো, কার্বোহাইড্রেটকে যদি কেউ ওয়ার্ড মিনিং করে, তাহলে কার্বোহাইড্রেটকে সে বলতে পারবে হাইড্রেটস অফ কার্বন। তাহলে এটারে সে বলতে পারবে হাইড্রেটস অফ কার্বন। তাহলে হাইড্রেটস অফ কার্বন বা কার্বোহাইড্রেট। আশা করি বুঝতে পারছো। তাহলে হাইড্রেটস মানে পানি, কার্বন মানে কার্বন। তার মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে আসলে কার্বনের সাথে পানি যুক্ত হয়ে হাইড্রেটস অফ কার্বন তৈরি হয়। কারণ তুমি অলরেডি পড়ছো হাইড্রেটস মানে হচ্ছে আসলে H2O মানে পানি, আর কার্বন মানে তো কার্বন। তার মানে কার্বনের সাথে পানি সহযোগে যেই যৌগ তৈরি হয় সেই যৌগকেই তোমার বলা হয় কার্বোহাইড্রেট। অর্থাৎ এক অণু পানির সাথে তাহলে একটা কার্বন বিভিন্ন অনুপাতে যুক্ত হয়ে যেই যৌগ তৈরি হয় সেই যৌগকেই তোমার বলা হয় কার্বোহাইড্রেট। যেমন ধরো এটা হচ্ছে এক অণু কার্বন আর এটা হচ্ছে এক অণু পানি H2O। তাহলে এই যে এক অণু কার্বনের সাথে এক অণু পানি যুক্ত হয়ে যদি এখন বিভিন্ন অনুপাতে যুক্ত হয়, এটাই হচ্ছে তোমার কার্বোহাইড্রেট। তাহলে এটাই হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। তাহলে কার্বোহাইড্রেটের কি তোমরা সাধারণ সংকেতটা কি বুঝতে পারছো? যে এক অণু কার্বনের সাথে এক অণু পানি যুক্ত হয়ে আলটিমেটলি যে যৌগটা তৈরি হয় সেটাই আসলে কার্বোহাইড্রেট। তাহলে এটা হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। তাহলে পরীক্ষা যদি আসে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত কোনটা, এটাই হচ্ছে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত। যে এক অণু কার্বনের সাথে এক অণু পানি মিলে কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত হয়। এবার আসো তাহলে বলো তো কার্বোহাইড্রেটে তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন এদের অনুপাত কত? এখন যদি তোমার পরীক্ষায় কেউ বলে যে বলো তো কার্বোহাইড্রেটে এই যে কার্বন, তারপরে এই যে হাইড্রোজেন আর এই যে অক্সিজেন, বলো তো বাবা এদের অনুপাত কত? অনুপাত কত? দেখো তাহলে অনুপাতটা খুবই সিম্পল। এখানে কয়টা কার্বন আছে? একটা কার্বন, তাহলে কার্বন আছে একটা। দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা? দেখো তো H2, তাহলে হাইড্রোজেন আছে দুইটা, তাহলে 2 লেখো। আর এখানে অক্সিজেন আছে কয়টা? একটা। তাহলে দেখো তো তার মানে আমরা কি বলতে পারি সাধারণভাবে তাহলে কার্বোহাইড্রেটে
কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এদের অনুপাত থাকে হচ্ছে 1:2:1। এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলে আসতে পারে বা ভার্সিটিতে আসতে পারে। তাহলে সাধারণভাবে কার্বোহাইড্রেটে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত বুঝতেই পারতেছো, 1:2:1। তাহলে 1:2:1 এটা হচ্ছে কার্বোহাইড্রেটে সাধারণভাবে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত। কঠিন নাকি মুখস্থ হয়ে গেছে? ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে গেছে, শেষ। ওকে, এবার আসো, তাইলে এগুলা যদি আমরা পারি, হ্যাঁ, তাইলে আমরা এখন আসো, তাহলে কার্বোহাইড্রেটের গুলা আমরা জিনিসগুলা পড়ে ফেলছি। আচ্ছা, এবার আসো আমরা কার্বোহাইড্রেটের একটু সংকেতগুলাতে চলে যাই, একটু সংকেতগুলায় চলে যাই। কার্বোহাইড্রেটের আরও কিছু সংকেত আছে, ঠিক আছে। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন জাতীয় পদার্থকে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট বলে। চলো এবার আমরা একটু কার্বোহাইড্রেটের আসলে একটু সংকেতে হচ্ছে তোমার চলে যাই, ঠিক আছে। ওকে, তাইলে তোমাদের জন্য ইজি হবে। চলো আসো, তুমি ছোটবেলায় গ্লুকোজের সংকেত শিখছো না? গ্লুকোজের সংকেত শিখছো না? C6H12O6। দেখো তো, ছোটবেলায় তুমি এটার সংকেত তুমি শিখছো, C6H12O6 গ্লুকোজ, এটা তুমি ছোটবেলায় পড়ছো। আচ্ছা চলো এটাকে আজকে আমরা একটু এটাকে চেইন স্ট্রাকচারে হচ্ছে গ্লুকোজ আঁকা শিখি। আজকে আমরা গ্লুকোজের কি শিখবো? গ্লুকোজের আজকে আমরা চেইন স্ট্রাকচার শিখবো। চেইন স্ট্রাকচার, এই চেইন স্ট্রাকচার শিখলে তুমি গ্লুকোজটা আজকে একদম তোমার মাথার মধ্যে সেট হয়ে যাবে। চলো আমরা একটু দেখি এই যে গ্লুকোজের যে মনে করো তোমার চেইন স্ট্রাকচার। দেখো চেইন মানে কি? চেইন মানে হচ্ছে শিকল, শিকলের মতো এখন আমরা গ্লুকোজের সংকেত শিখবো। চলো আমরা একটু দেখি। দেখো গ্লুকোজের মধ্যে কয়টা কার্বন আছে? 6টা কার্বন আছে। আর শিকল দেখতে কিরকম? একটার পর আর একটা চেইনের মতো। তুমি চেইনের মতো হচ্ছে 6টা কার্বন লেখো। দেখো গ্লুকোজের সংকেত তুমি ছোটবেলায় পড়ছো C6H12O6, তার মানে এখানে কার্বন আছে 6টা। তুমি চেইনের মতো তুমি 6টা কার্বন লেখো। তুমি চেইনের মতো 6টা কার্বন লেখো। দেখো তো এটা চেইনের মতো মনে হচ্ছে না? কয়টা হলো? 1 2 3 4 5, আরেকটা দিয়ে দেই 6। দেখো তো চেইনের মতো হইলো না? 6টা চেইন, চেইন দেখো জিনিসটা চেইন, 6টা কার্বন দিলা, দিছো। দেওয়ার পর প্রথম কার্বনে তুমি CHO লেখো, খালি প্রথম কার্বনটা তুমি শুধু CHO দাও, দিছো, ঠিক আছে। 2 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, বামে H ডানে OH দাও। 3 নম্বর কার্বনটা একটু উল্টা, 3 নম্বর কার্বনটা হচ্ছে বামে OH ডানে H, এটা একটু মনে রাখবা। 3 নম্বর কার্বনটা একটু উল্টা আসে। 4 নম্বর কার্বনটা আবার সেই আগের মতো, বামে H ডানে OH। 5 নম্বর কার্বনটা সে আগের মতো, বামে H ডানে OH। 6 নম্বর কার্বনটা সে আগের মতো, বামে H ডানে OH। আর কার্বনের হাত হচ্ছে 4টা করে হাত থাকে, তাহলে নিচে আরেকটা হাত থাকবে। আমরা জৈব রসায়নে পড়ছি, 9 10-এ পড়ে আসছি যে প্রত্যেকটা কার্বনের 4টা হাত থাকে, তাহলে এখানে 3টা হাত, তাহলে নিচের হাতে হচ্ছে আরেকটা H থাকবে, শেষ। তাহলে এটাই হয়ে গেছে তোমার গ্লুকোজের চেইন স্ট্রাকচার। কঠিন? দেখো খুবই ইজি। গ্লুকোজের সংকেত কি? C6H12O6। তাহলে C6 মানে এখানে কার্বন থাকবে 6টা, তাহলে চেইনের মতো করে আমরা এখন চেইন স্ট্রাকচার আঁকা শিখি। তাহলে প্রথমে তুমি 6টা কার্বনের চেইন আঁকো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বনের চেইন আঁকো। প্রথম কার্বনটাকে মনে রাখবা CHO লাগায় দাও, প্রথম কার্বনটা শেষ, প্রথম কার্বন শেষ। দ্বিতীয় কার্বন থেকে শুরু করে সূত্রটা কি? বামে H ডানে OH। 3 নম্বরটা শুধু উল্টা, এই যে দেখো 3 নম্বরটা একটু উল্টা, তাহলে 2 নম্বরটা হচ্ছে বামে H ডানে OH। 4 নম্বরটাও বামে H ডানে OH। 5 নম্বরটাও বামে H ডানে OH। এমনকি 6 নম্বরটাও বামে H ডানে OH। কিন্তু 6 নম্বরটার একটা হাত এক্সট্রা থাকে, কারণ প্রত্যেকটা কার্বনের 4টা হাত থাকে, তাহলে আরেকটা এক্সট্রা হাতে আরেকটা হাইড্রোজেন দিয়ে দাও, শেষ। এবার আসো 3 নম্বরটা একটু উল্টা, তাহলে 3 নম্বরটা উল্টা মানে কি? এটার বামে OH ডানে হচ্ছে H, শেষ। দিয়ে দিছো, তোমার গ্লুকোজের হচ্ছে তোমার চেইন স্ট্রাকচার হয়ে গেছে, ঠিক আছে। এখন আসো এই যে নিচে একটা জিনিস দেখলা না, এই জিনিসটাকে অনেক বইয়ে, এই যে দেখো নিচেরটা 6 নম্বরটার দিকে একটু তাকাও আবার। এই যে 6 নম্বর যে কার্বনটা আছে না, দেখো তো এটার এইভাবে না লেখে আমি কি শর্টকাট এমনে লিখতে পারি? উপর একটা হাত আছে, ঠিক আছে, উপর একটা হাত দিলাম, আর বাকি জিনিসটার এমনে লিখতে পারি এটা একটা হাইড্রোজেন, এটা একটা হাইড্রোজেন। তাহলে কয়টা হাইড্রোজেন হলো? 2টা হাইড্রোজেন। তাহলে CH2 লিখতে পারি, একই জিনিসই তো, 2টা হাইড্রোজেন আর একটা OH আছে। দেখো তো এটা লেখা যায়?
এই 6 নম্বর কার্বনটারে দেখো তো এমনি লেখা যায় কিনা, যে উপরে একটা হাত আছে, সেই হাতটা আমি দিছি, উপরে তো বাকি জিনিস আছেই। আচ্ছা, আর দেখো এই যে দুইটা হাইড্রোজেনকে আমি একসাথে লিখতে চাচ্ছি H2, আর এই যে একটা OH আছে, তাহলে CH2OH, দেখো তো এমনি লেখা যায় কিনা, এই 6 নম্বর কার্বনটারে লেখা যায়। এই জিনিসটাই বইয়ে লেখছে, বইয়ে এই কাজটাই করছে আসলে, 6 নম্বর কার্বনটারে এমনি লিখছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো হচ্ছে পারবো। ঠিক আছে, তোমরা কি আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড আসো? আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে অ্যাড থাকতে হবে। ডিএমসি স্টেশন, তোমরা জানো অলরেডি, ডিএমসি স্টেশন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। যারা জানো না তাদেরকে আমি একটু বলে দিই। অনেকে জানো না, একজন দেখলাম লিখতেছে ভাই অফিসিয়াল ফেসবুক গ্রুপ কি আছে ভাই? আর অবশ্যই আছে, থাকবে না কেন। আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ হচ্ছে ডিএমসি স্টেশন, এখানে 327কে হচ্ছে মেম্বার আছে। ঠিক আছে, 327কে মেম্বার আছে, এটা আমাদের ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো তোমাদের ফ্রেন্ডরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চায় তাদেরকে এই যে এই নামটা দিয়ে দিবা, যে এটা ফেসবুক পেজে একটা মেসেজ দিলেই হবে। এখানে 124K এর মতো ফলোয়ার্স আছে, আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। ওরে বললো যে অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত থাকতে, তোমরাও থাইকো, অ্যাক্টিভ থাইকো গ্রুপটা, আর বন্ধুদেরকে ধুমায় অ্যাড করো। ধুমায় হচ্ছে বন্ধুদেরকে অ্যাড করবা অফিসিয়াল ফেসবুক গ্রুপে। 26-এর যত ফ্রেন্ড আছে সবাই ইনভাইট করবা। ঠিক আছে, ইনভাইট করলে দেখবা যে আরও আসবে। আমরা ভবিষ্যতে 26 নিয়ে আরও বিস্তারিত কাজ করতে চাই। ওকে, তাহলে কি বুঝা গেছে? তাহলে আশা করি আমরা এগুলা বুঝছি। ওকে, তাহলে এটারে এমনিও লেখা যায়। তাহলে এটা হচ্ছে গ্লুকোজের চেইন স্ট্রাকচার হয়ে গেছে। এখন আসো, এটা তোমাদেরকে কেন শিখাচ্ছি? শিখানোর একটা কারণ আছে। এটা শিখানোর কারণটা কি জানো? কারণটা খুব সিম্পল। দেখো এই যে সিএইচও, বলো তো এই সিএইচও এটা কিসের কার্যকরীমূলক? একটু আগে পড়াইছি, সিএইচটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক। তাহলে সিএইচও তাহলে কিসের কার্যকরীমূলক? এটা হচ্ছে অ্যালডিহাইড, এই যে অ্যালডিহাইড, তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক হচ্ছে এই সিএইচও। ঠিক আছে, আচ্ছা, আর দেখো তো এখানে অনেকগুলো OH আছে না? অনেকগুলো OH আছে না? দেখো তো, একটা OH, দেখো দুইটা OH, দেখো তো তিনটা OH, চারটা OH, দেখো তো পাঁচটা OH, অনেকগুলো OH আছে না? অনেকগুলো OH-কে তোমার কি বলে বায়োলজিতে? কি বলে জানো? অনেকগুলো OH থাকলে এটারে বলা হয় পলিহাইড্রক্সি। এই টার্মটাকে তোমার বায়োলজিতে বলে হচ্ছে পলিহাইড্রক্সি। দেখো, গ্রিক শব্দ পলি, একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে অনেক। এটা গ্রিক ভাষায় পলি শব্দের মানে হচ্ছে অনেক। আর হাইড্রক্সি মানে তো বুঝতেই পারতেছো, হাইড্রক্সি মানে হাইড্রক্সিল আয়ন, হাইড্রক্সিল আয়ন মানে OH। তাহলে অনেকগুলো হাইড্রক্সিল আছে। দেখো, অনেকগুলো বলতে এখানে কয়টা বোঝাচ্ছে? 5টাকে বোঝাচ্ছে। 5টা মানে কি অনেকগুলো না? তাহলে অনেকগুলো হাইড্রক্সিল আছে, এই জন্য এটারে বলা হয় পলিহাইড্রক্সি। পলি মানে অনেক, হাইড্রক্সি মানে হাইড্রক্সিল। তাহলে বলো তো, এই পুরা জিনিসটা, এই যে গ্লুকোজ আঁকলাম, এই গ্লুকোজ কিন্তু নিজেও একটা কার্বোহাইড্রেট। গ্লুকোজ কি? গ্লুকোজ নিজেও একটা কার্বোহাইড্রেট। তাহলে বলো তো, কার্বোহাইড্রেটের একটা সহজ একটা সংজ্ঞা দেওয়া যায় না? সেই সহজ সংজ্ঞাটা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড জাতীয় যৌগকে কার্বোহাইড্রেট বলে। দেখো তো তোমরা এখন আমার সাথে একমত হও কিনা, যে ভাই আমি আপনার সাথে একমত। তাহলে তুমি বুঝছো যে গ্লুকোজ নিজেই একটা কার্বোহাইড্রেট। তাহলে গ্লুকোজ হচ্ছে একটা পলিহাইড্রক্সি, কারণ এখানে অনেকগুলো হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ আছে। আর গ্লুকোজের মধ্যে সিএইচও আছে, মানে এটা একটা অ্যালডিহাইড। সিএইচও যার মধ্যে থাকে সে অ্যালডিহাইড হয়, তোমরা এটা 9 নিয়ে পড়ছো। তাহলে গ্লুকোজ হচ্ছে আসলে একটা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড। তাহলে দেখো তো, আর গ্লুকোজ নিজেই দেখো একটা কার্বোহাইড্রেট। তাহলে কি সংজ্ঞাটা এমনি দেওয়া যায়? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড জাতীয় যৌগকে কার্বোহাইড্রেট বলে। দেখো তো, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড জাতীয় যৌগকে কি বলে? জাতীয় যৌগকে কার্বোহাইড্রেট বলে। দেখো তো, এখন কি কঠিন লাগতেছে? না ভাইয়া, সহজ তো, কারণ গ্লুকোজ নিজেই কার্বোহাইড্রেট, সেটা আবার হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড জাতীয় যৌগ। এই জন্য পলিহাইড্রক্সি অ্যালডিহাইড জাতীয় যৌগকে কার্বোহাইড্রেট বলে। এটা বইয়ে লেখা আছে, যেটা তোমাদের বুঝতে অনেক কঠিন হয়, বা বইয়ে আর একটু সুন্দর করে লেখা আছে যে এরা হচ্ছে কার্বোহাইড্রেট হইল মূলত অ্যালডিহাইড জাতীয় যৌগ যেখানে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে। এটা তো বুঝতেই পারতেছো যে কার্বোহাইড্রেট হচ্ছে মূলত অ্যালডিহাইড জাতীয় যৌগ যেখানে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকে। একই কথা, এটারই সংক্ষেপে বলা হয় পলিহাইড্রক্সি অ্যালডিহাইড জাতীয় যৌগ, যাকে কার্বোহাইড্রেট বলে। ঠিক আছে, এবার আসো, গ্লুকোজ তো পড়লা, এবার আসো গ্লুকোজের আরেকটা ভাই আছে। তোমরা কি গ্লুকোজের ভাইকে চিনো? গ্লুকোজের ভাইকে তোমার বলা হয় ফ্রুক্টোজ। গ্লুকোজের আরেকটা ভাই আছে, মানে ওর সংকেতটাও সেম,
ফ্রুক্টোজ। নাম শুনছো তোমরা, নাম না শুনলে আজকে শুনো, গ্লুকোজের ভাই ফ্রুক্টোজ। তাহলে যেহেতু সে গ্লুকোজের ভাই, তাহলে আমারে বলো, যেহেতু সে গ্লুকোজের ভাই, তাহলে ওর নামও কি হবে, ওর সংকেতও সেম হবে, C6H12O6। সে গ্লুকোজের ভাই, যমজ ভাই, C6H12O6 সেম, ওরও সংকেত হচ্ছে সেম। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটার হচ্ছে তোমার সংকেত সেম। জাবেদ কায়সার ভাই জেলাসও ইনভাইট করতে, ভাই জেলাস হলে তো হবে না, একটু বেশি বেশি পোলাপাইনগুলারে ভর্তি করা, গ্রুপে যুক্ত করা, যাতে ওরা শিখতে পারে। ঠিক আছে, শিখলে না তাহলে একটা কম্পিটিশন হবে বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে কম্পিটিশন করে সবাই একসাথে ইনশাল্লাহ হচ্ছে ঢাকা মেডিকেলের চান্স পাবে, এটাই তো টার্গেট হওয়া দরকার। বা সবাই ইনশাল্লাহ একসাথে বুয়েটে চান্স পাবে, ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়তে চাও, এটাই তো দরকার। ঠিক আছে, আর বেশি বেশি ভর্তি হলে রাহাত ভাই একটু বেশি বেশি ডাল ভাত পাবে, আর আমি ডাল ভাত বেশি পাইলে আরও বেশি মোটিভেটেড হয়ে তোমাদের ক্লাস নিতে পারবো। ঠিক আছে, এই জন্য সবাই ক্লাসে রিভিউ দিবা। আজকে ক্লাসটা শেষ হওয়ার পরে আমাদের ডিএমসি স্টেশন গ্রুপে ক্লাসে রিভিউ দিও। ঠিক আছে, ওকে। তাহলে কি বুঝা গেছে? তাহলে কি বুঝতে পারছো? ওকে, বন্ধু আসছে গেছে, আরে কলেজের ফ্রেন্ডদেরকে অ্যাড করো, তোমরা যাদের সাথে ক্লাস করো তাদেরকে ধুমা অ্যাড করো, স্কুলের ফ্রেন্ডদেরকে তো অ্যাড করবাই, কলেজের ফ্রেন্ডদেরকে অ্যাড করো। তোমরা তো কলেজে তো সায়েন্সের ছাত্রদের সাথেই ক্লাস করো না, ওদেরকে ধুমা অ্যাড করবে, ইনভাইট পাঠাবা, উড়া ধুরা ইনভাইট পাঠাবা, দেখবো ওরা অ্যাড হয়ে খুশি হয়ে যাবে। আচ্ছা, তাহলে ফ্রুক্টোজ হচ্ছে গ্লুকোজের আরেকটা ছোট ভাই বা ভাই, তাহলে যেহেতু সে গ্লুকোজের আরেক ভাই, ওর সংকেত সেম, C6H12O6। তাহলে এটারও এখন আমরা চেইন স্ট্রাকচার শিখবো। কি শিখবো? এটারও এখন আমরা চেইন স্ট্রাকচার শিখবো। তো চলো একটু দেখি, আমরা একটু চেইন স্ট্রাকচারটা দেখি যে এটার চেইন স্ট্রাকচারটা আসলে কিভাবে কাজ করে। চলো আমরা একটু দেখি, তাই না? আচ্ছা দেখো, এইটার চেইন স্ট্রাকচার কেমনে কাজ করে, ওই আগের মতোই তুমি 6টা আগে কার্বন নাও, 3 4 5 6, 6টা চেইন নাও, যেহেতু এখানেও C6 তাই না, তাহলে 6টা কার্বন, তাহলে 6টা কার্বন দিলা, তুমি 6টা চেইন আঁকলা। কিন্তু ও তো একটু অন্যরকম, ও ভাই, ঠিক আছে, ও গ্লুকোজের ভাই, সংকেত সেম, সবই সেম, কিন্তু সমস্যাটা হচ্ছে একটু অন্যরকম। অন্যরকম কি? ওরটায় না, ওরটায় হচ্ছে 2 নম্বর কার্বনটায় কার্বন অক্সিজেন একটা দ্বিবন্ধন থাকে। ওর ক্ষেত্রে একটু খালি মনে রাখবা, 2 নম্বর কার্বনে একটা কার্বন অক্সিজেন কি থাকে, দ্বিবন্ধন থাকে। তাহলে ওর ক্ষেত্রে 1 নম্বর কার্বনের ক্ষেত্রে সেম, বামে H ডানে OH, আর উপরে একটা হাত খালি, কারণ প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত থাকে, তাহলে 3টা হাত হইল, 3টা হাত, আর উপরে তাহলে একটা হাত খালি, তাহলে সেই খালি হাতে H থাকবে। ওর 2 নম্বর কার্বনে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকে, খালি এটা একটু মনে রাখবা। এবার বলো 3 নম্বর কার্বন কি? উল্টা না? আমি বলছিলাম 3 নম্বর কার্বন উল্টা, তার মানে বামে OH ডানে H। এবার আসো 4 নম্বর কার্বন নরমাল, তাহলে বামে H ডানে OH। 5 নম্বর কার্বন নরমাল, বামে H ডানে OH। 6 নম্বর কার্বন নরমাল, বামে H ডানে OH, নিচে আরেকটা হাত খালি, নিচে আরেকটা H। বা এটারে তুমি এমনিও লিখতে পারো, এই যে উপর একটা হাত দিয়ে CH2OH-ও লিখতে পারো লাস্টের কার্বনটারে। ঠিক আছে, এমনি করেও লিখতে পারো। তাহলে কি বুঝছো? আবার এই ক্ষেত্রে প্রথমটারও সেম লিখতে পারো, যে বা দিয়ে লিখে দিলাম, এইভাবেও লিখতে পারো যে CH2OH। দেখো 2টা হাইড্রোজেন আছে, তাহলে CH2OH, আর নিচে একটা হাত খালি আছে, নিচের হাতটা দেখায় দিলা, এই যে এখানে দেখায় দিলে, এইভাবেও লিখতে পারো। তাহলে বুঝছো, মানে এটা বা দিয়ে লেখাইছি আমি, তোমার বা দিয়ে শিখাইছি, এগুলো না শিখলেও সমস্যা নাই, মুছে দাও তুমি, তোমাদের এটা বোঝানোর জন্য বলছি, জাস্ট এভাবে না লিখলেও প্রবলেম নাই। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি হয়ে গেল, এটা তুমি কার চেইন স্ট্রাকচার শিখে ফেললা, তুমি এখন ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচারও তুমি শিখে ফেলছো। ইজি না এখন অনেক? আচ্ছা দেখো, এখন তোমাদেরকে এখান থেকে 2টা টার্ম শেখাবো। দেখো তো, তোমরা কেমিস্ট্রিতেই পড়ছো এগুলো আমার পড়ার কথা না, তোমাদেরকে এখন আমি একটু বলি। দেখো তো, তাহলে ফ্রুক্টোজের যে আণবিক সংকেত, এটা কিন্তু আণবিক সংকেত, তাহলে ফ্রুক্টোজের আণবিক সংকেত আর গ্লুকোজের আণবিক সংকেত দেখো তো হুবহু সেম না? তাহলে বলো তো, 2টা যৌগের যদি আণবিক সংকেত সেম হয়, ওই 2টা যৌগকে পরস্পর কি বলা হয়? সমাণু বলা হয়। কেমিস্ট্রিতে পড়ছো, তার মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা হচ্ছে পরস্পর সমাণু। দেখো 2টা যৌগের আণবিক সংকেত যদি সেম হয়, তাদেরকে পরস্পর সমাণু বলা হয়। 9-10-এ পড়ছো, খনিজ সম্পদ এবং জীবাশ্ম চ্যাপ্টারে পড়ছো। তাহলে 2টা যৌগের দেখো আণবিক সংকেত সেম, এটাও C6H12O6, ওইটাও C6H12O6, এরকম যদি হয় তাহলে সেই 2টা যৌগকে পরস্পর কি বলা হয়? সমাণু বলা হয়। তাহলে গ্লুকোজ ও ফ্রুক্টোজ আসলে সমাণু, বুঝছো?
এই দুইটা আসলে একটা আরেকটা সমান। ওকে, এটা হচ্ছে চেইন স্ট্রাকচার, এটা হচ্ছে ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার। এখন আসো ফ্রুক্টোজের মধ্যে তুমি একটু একটা মজার জিনিস খেয়াল করো, 2 নম্বর কার্বনটার দিকে তাকাও। দেখো 2 নম্বর কার্বনে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে। এরকম যদি কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকে, এটাও তোমাদের খনিজ সম্পদ এবং জীবাশ্ম চ্যাপ্টারে পড়ার কথা, যে এরকম কার্বন অক্সিজেন যদি কোনো কারণে দ্বিবন্ধন থাকে আর যদি দুই পাশে দুইটা হাত খালি থাকে, দেখো এই পাশে একটা হাত খালি, এই পাশে আরেকটা হাত খালি, তাহলে এরকম কার্বন অক্সিজেন দ্বিবন্ধন থাকলে আর দুই পাশে যদি একটা একটা করে হাত খালি থাকে, যে এর মতো এই পাশে একটা হাত খালি, এই পাশে একটা হাত খালি, এই জিনিসটারে তোমার বলা হয় কিটন। ওই জিনিসটারে তখন কি বলে? কিটন বলে। তোমরা পড়ছো কিনা জানি না, এই জিনিসটারে তখন কিটন বলে, কিটন। তাহলে দেখো তো ফ্রুক্টোজে আসলে ফ্রুক্টোজ আসলে কোন ধরনের যৌগ? এটা আসলে কিটন জাতীয় যৌগ। তাহলে কিটন একটা যৌগ, কিটন, এটা বুঝবা কেমনে? এটা বুঝবা যে তার একটা কার্বনের সাথে দেখবা অক্সিজেনের দ্বিবন্ধন থাকবে আর দুই পাশে একটা একটা করে হাত খালি থাকবে। এই ধরনের যৌগকে তোমার বলা হয় কিটন। তার মানে ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটন। এইটুকু বুঝছো? আচ্ছা, এবার আসো আবার সেই আগের মতোই ফ্রুক্টোজে দেখো অনেকগুলা হাইড্রক্সিল গ্রুপ থাকে। দেখো এই যে এটা একটা হাইড্রক্সিল গ্রুপ, এটা একটা হাইড্রক্সিল গ্রুপ, এটা একটা হাইড্রক্সিল গ্রুপ, এটা একটা হাইড্রক্সিল গ্রুপ, দেখো এটা একটা হাইড্রক্সিল গ্রুপ। তাহলে দেখো তো অনেকগুলা কি থাকে? হাইড্রক্সিল গ্রুপ থাকে না? তাহলে এটারও আমরা কি বলতে পারি? পলিহাইড্রক্সি। কিন্তু এটা তো কিটন, তাহলে এটারে আমরা কি বলবো? পলিহাইড্রক্সি কিটন। এখন এই যে ফ্রুক্টোজ, এই ফ্রুক্টোজ নিজেও একটা কার্বোহাইড্রেট। তার মানে তুমি বুঝলা যে পলিহাইড্রক্সি কিটন জাতীয় যৌগগুলাও আসলে কার্বোহাইড্রেট। এই জন্য সংজ্ঞাটা আসলে এইভাবে দিতে হবে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটন জাতীয় যৌগকেই আসলে কার্বোহাইড্রেট বলে। এই জন্য এবার বুঝছো? এই জন্য দেখবা বইয়ের সংজ্ঞাটা এবার এইভাবে দেওয়া আছে, এই যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটন জাতীয় যৌগকেই কার্বোহাইড্রেট বলে। দ্যাট মিনস কার্বোহাইড্রেট হচ্ছে এক ধরনের অ্যালডিহাইড বা এক ধরনের কিটন জাতীয় যৌগ যেখানে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকবে, অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ থাকবে, এরকম অ্যালডিহাইড বা কিটন জাতীয় যৌগকে কার্বোহাইড্রেট বলে। এবার বুঝছো? বা সংক্ষেপে বলে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটন জাতীয় যৌগকে কার্বোহাইড্রেট বলে। আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। এইগুলাই হচ্ছে তোমার বায়োলজির ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। আশা করি তোমার এখন বইটা পড়তে একদম ইজি হয়ে যাবে। এবার আসো আমরা কার্বোহাইড্রেটের কিছু নর্মাল জিনিস পড়ি। নর্মাল জিনিস পড়ি। তাহলে কার্বোহাইড্রেটের আমরা আসলে এখন বৈশিষ্ট্য পড়ি। ঠিক আছে, বলো কার্বোহাইড্রেট কোত্থেকে পাওয়া যায় বলো। প্রথমে আসো তাহলে এখন কার্বোহাইড্রেটের আমরা উৎসতে চলে যাই। এবার কিছু মুখস্থ জিনিস, এগুলো এখন বুঝার জিনিস কম, মুখস্থ করার জিনিস বেশি। তাহলে বলো তো ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার তোমরা পারবা না? সহজ না? এটাও সহজ, যে C6, তার মানে 6টা আগে কার্বন আঁকবা চেইনের মতো। এবার খালি মনে রাখবা ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটন, এই জন্য 2 নম্বর কার্বনে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন দিয়ে দিবা, শেষ। বাকি সবকিছু আগের মতোই। 1 নম্বর কার্বন বামে এইচ ডানে ওইচ, উপরে একটা হাত খালি থাকলে সেখানে এইচ বসায় দিবা। সেমভাবে 3 নম্বরটা একটু উল্টা, 3 নম্বরটা উল্টা মানে বামে ওইচ ডানে এইচ। 4 নম্বরটা আবার সে আগের মতো বামে এইচ ডানে ওইচ। 5 নম্বরটাও বামে এইচ ডানে ওইচ। 6 নম্বরটাও বামে এইচ ডানে ওইচ, আর নিচে একটা হাত খালি মানে নিচে একটা এইচ দিয়ে দিবা, শেষ। হয়ে গেছে তাহলে? ঠিক আছে, ওকে। এবার আসো তাহলে এইগুলো যদি আমরা পারি, তাহলে এবার আসো কার্বোহাইড্রেটের উৎস, মানে কোথা থেকে তুমি কার্বোহাইড্রেট পাবে, এটার সোর্স কি? তাহলে কার্বোহাইড্রেটের উৎস অর্থাৎ সোর্স, উৎসকে ইংলিশে তোমার বলা হয় সোর্স, মানে কোন কোন সোর্স থেকে তুমি কার্বোহাইড্রেট পাবা আসলে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে কার্বোহাইড্রেটের মেইন সোর্স কি জানো? কার্বোহাইড্রেটের তোমার মেইন সোর্স হচ্ছে আসলে উদ্ভিদ। উদ্ভিদ থেকেই আসলে তুমি সবচেয়ে বেশি কি পাবা? কার্বোহাইড্রেট পাবা। এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, চিনি, এগুলো তুমি মেইনলি কোত্থেকে পাবা? উদ্ভিদ থেকে হচ্ছে পাবা। তারপরে উচ্চ শ্রেণীর প্রাণী, মানুষ, গরু, ছাগল, এদের দেহেও সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। তাহলে উচ্চ শ্রেণীর প্রাণী, এদের দেহেও কার্বোহাইড্রেট থাকে। তাহলে কার্বোহাইড্রেটের মেইন সোর্স হচ্ছে উদ্ভিদ, তবে উচ্চ শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রেও সামান্য পরিমাণে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। এখন উদ্ভিদের আসলে কোত্থেকে কার্বোহাইড্রেট পাবা? উদ্ভিদের কি কি আছে বলো তো? কাণ্ড আছে। কাণ্ডের যে চামড়াটা, কাণ্ডের চামড়াটাকে আসলে আমরা খাঁটি বাংলায় কি বলি? বাকল বলি। বাকল। গাছের যে মোটা কাণ্ড দেখবা, কাণ্ডের যে চামড়া, এই চামড়াটা আমরা বাকল বলি। তাহলে কাণ্ড থেকে তুমি কার্বোহাইড্রেট পাবা উদ্ভিদের। তারপরে বাকল থেকে পাবা, ফলমূল থেকে পাবা,
ফল, এই যে আপেল খাও, পেয়ারা খাও, এগুলোর মধ্যেও কার্বোহাইড্রেট আছে। তাহলে ফলমূল, তাহলে ফলমূল এগুলো থেকে তুমি মোটামুটি হচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। আর প্রাণী দেহের কোথায় কোথায় কার্বোহাইড্রেট আছে এটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রাণী দেহের কোথায় কোথায় কার্বোহাইড্রেট আছে এটা একটু ইম্পর্টেন্ট। এর মধ্যে প্রাণী দেহের যকৃতে কার্বোহাইড্রেট আছে। যকৃৎ মানে কি? যকৃৎ মানে লিভার, যেটার আমরা সুন্দর বাংলায় বলি হচ্ছে কলিজা। কলিজা, ওই যে কথায় কথায় তুমি সখিনাকে বলতেছো, সখিনা তুমি কিন্তু আমার কলিজা, বুঝছো? আসলে মনে রাখবে, এই যে তুমি ভুলভাল যারে কলিজা বলতেছো, সখিনা বা জরিনা, এদেরকে যে তুমি কলিজা বলতেছো, এরা আসলে ভুয়া কলিজা। আসল কলিজা হচ্ছে তোমার এই যে কোথায় থাকে, তোমার উদর গহব্বরে, উদর গহব্বরের ডায়াফ্রামের নিচে দেহের ডান দিকে তোমার আসল কলিজা থাকে বা আসল যকৃৎ থাকে। ওইটা তোমার দরকার, ওইটা ছাড়া তুমি বাঁচবা না। অথচ তুমি সখিনা বা জরিনারে বলতেছো তুমি আমার কলিজা, তোমারে ছাড়া বাঁচতে পারবো না। এগুলো ভুয়া কলিজা, এগুলোরে ছাড়াও তুমি বাঁচতে পারবা। এক সখিনা যাবে আরেক জরিনা আসবে, এক জরিনা যাবে আরেক সখিনা আসবে, এগুলা ছাড়াও তুমি বাঁচতে পারবা। কিন্তু তোমার যে আসল কলিজা যেটা বা যকৃৎ, যেটা আমরা লিভার বা কলিজা বা যকৃৎ বলি, এটা ছাড়া তুমি বাঁচতে পারবা না। এটাই তোমার জীবনের আসল কলিজা। যাই হোক, তাহলে এই কলিজা বা এই যকৃতের মধ্যেও কার্বোহাইড্রেট থাকে। কি আকারে থাকে সেটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। যকৃতে কার্বোহাইড্রেট হচ্ছে গ্লাইকোজেন আকারে থাকে। কি আকারে থাকে? গ্লাইকোজেন আকারে থাকে। পরীক্ষায় আসবে যে যকৃতে কার্বোহাইড্রেট কি হিসেবে থাকে? গ্লাইকোজেন হিসেবে থাকে। খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। মেডিকেলে আসবে, ভার্সিটিতে আসবে, কলেজের পরীক্ষায় আসবে যে যকৃতে কার্বোহাইড্রেট কি হিসেবে থাকে? গ্লাইকোজেন হিসেবে থাকে। এই গ্লাইকোজেন নামটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, এবার আসো পেশি। এই যে আমরা মাঝে মাঝে মাসেল ফুলাই না, আমার তো মাসেল নাই, যাদের আছে আর কি। মাসেল, মাসেলের বাংলা কি? পেশি। পেশিতেও তোমার কার্বোহাইড্রেট থাকে। তো পেশি, পেশিকে ইংলিশে তোমার বলা হয় মাসেল। আমি আগেই বলছি একটু একটু ইংলিশ শিখো, স্মার্ট হয়ে যাবা তোমরা। তাহলে পেশি বা মাসেল, এই মাসেলের মধ্যেও কার্বোহাইড্রেট থাকে, বাট সেই কার্বোহাইড্রেট থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আকারে। তাহলে পেশিতে কি হিসেবে কার্বোহাইড্রেট থাকে? ল্যাকটিক অ্যাসিড আকারে হচ্ছে কার্বোহাইড্রেট থাকে। এবার আসো, আরেকটা জায়গা হচ্ছে দুধ। উচ্চ শ্রেণীর প্রাণী, এখান থেকে কিন্তু কি উচ্চ শ্রেণীর প্রাণী থেকে আমরা দুধ পাই। ঠিক আছে, দুধেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে। কি হিসেবে থাকে জানো? দুধের কার্বোহাইড্রেটটা হচ্ছে ল্যাকটোজেন আকারে থাকে। ল্যাকটোজেন আকারে হচ্ছে কার্বোহাইড্রেট পাওয়া যায়। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে কার্বোহাইড্রেট যকৃতে কি হিসেবে থাকে? গ্লাইকোজেন হিসেবে থাকে। পেশিতে কি হিসেবে থাকে? ল্যাকটিক অ্যাসিড হিসেবে থাকে। দুধে কি হিসেবে থাকে? ল্যাকটোজেন হিসেবে থাকে। এগুলো কিন্তু 5 স্টার। তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। তাহলে যকৃতে কার্বোহাইড্রেট থাকে গ্লাইকোজেন হিসেবে, পেশিতে কার্বোহাইড্রেট থাকে ল্যাকটিক অ্যাসিড হিসেবে, আর দুধে কার্বোহাইড্রেট থাকে ল্যাকটোজেন হিসেবে থাকে। খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার কিন্তু এমসিকিউ এর জন্য। ঠিক আছে, ওকে। এবার চলে আসো পরের টপিকে চলে যাই আমরা। ঠিক আছে, তাহলে এবার আসো কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। আচ্ছা বলো তো, কার্বোহাইড্রেটকে বাংলায় আসলে কি বলে? শর্করা। এই যে এতক্ষণ যে খালি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট করতেছি, এর বাংলায় বলে হচ্ছে আসলে শর্করা। তাহলে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, তাহলে কার্বোহাইড্রেট বলতে আসলে শর্করা বোঝায়। মানে এটা আসলে এক ধরনের মানে শর্করাকে ইংলিশে বলে কার্বোহাইড্রেট, জানো তো? তাহলে এগুলোর বৈশিষ্ট্য, তাহলে শর্করার বৈশিষ্ট্য বলো। কার্বোহাইড্রেট বা শর্করার মধ্যে সবচেয়ে বেশি কোন জিনিসটা তুমি জীবনে খাইছো বলো? চিনি। চিনি হচ্ছে একটা কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে তুমি চিনির বৈশিষ্ট্যটা চিন্তা করো। যারা তাহলে প্রথম কথা কি? চিনি। তাহলে চিনি তুমি খাইছো না, চিনি কি বলো তো? ফার্স্ট কথা হচ্ছে দানাদার। তাহলে চিনি হচ্ছে কার্বোহাইড্রেট, তাহলে চিনির বৈশিষ্ট্যগুলো তুমি একটু কল্পনা করো। তাহলে সেটা হচ্ছে দানাদার, প্রথম কথা। তারপরে কি? অথবা যদি এটা চিনি না হয়, অন্য কিছু হয়, পাউডার জাতীয় হইতে পারে, কিছু কার্বোহাইড্রেট আছে পাউডার জাতীয়। তাহলে দানাদার অথবা হচ্ছে তোমার পাউডার জাতীয় হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার আসো 2 নম্বর পয়েন্ট। চিনি। চিনি কি স্বাদে মিষ্টি না? তাহলে এদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কার্বোহাইড্রেট সাধারণত স্বাদে মিষ্টি হয় যদি সেটা চিনি হয়। চিনি হইলে সেটা হচ্ছে স্বাদে মিষ্টি হবে। আর যদি সেটা চিনি না হয়, ঠিক আছে, তাহলে এটা স্বাদহীন। যেমন সেলুলোজ। সেলুলোজ হচ্ছে একটা কার্বোহাইড্রেট যেটার কোনো স্বাদ নাই, স্বাদহীন, সেটা হচ্ছে সেলুলোজ। ঠিক আছে, তাহলে চিনি হইলে দেখো, চিনি হইলে সেটা স্বাদে মিষ্টি হবে,
আর যদি চিনি না হয় সেটা সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট হয়, সেটার কোনো স্বাদ নাই, স্বাদহীন। এবার আসো 3 নম্বর পয়েন্ট, বলো 3 নম্বর পয়েন্টটা কি হতে পারে? দেখো 3 নম্বর পয়েন্টের মধ্যে হচ্ছে তোমার হইতে পারে হচ্ছে পানিতে দ্রবণীয়। যদি চিনি হয়, চিনি যেমন এগুলা হচ্ছে পানিতে দ্রবণীয়, এই ধরনের জিনিসগুলা হচ্ছে তোমার নর্মালি কি হয়, পানিতে দ্রবণীয় হয়, তবে অধিকাংশই পানিতে অদ্রবণীয়। বুঝতেই পারতেছো, চিনি হইলে তুমি চিনির শরবত বানাও, চিনির শরবত বানানোর সময় কি হয়, চিনিগুলা পানিতে হচ্ছে দ্রবীভূত হয়, চিনির শরবত। তাহলে এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয় যদি চিনি হয়। তবে কার্বোহাইড্রেট মানে তো শুধু চিনি না, আরও অনেক কিছু আছে, তাহলে বাকিগুলা কিন্তু আবার অদ্রবণীয়। তাহলে চিনি হইলে পানিতে দ্রবণীয়, তবে অধিকাংশই হচ্ছে অদ্রবণীয়, বাকিগুলো হচ্ছে পানিতে অদ্রবণীয়, মানে পানিতে দ্রবীভূত হয় না, তবে চিনি হচ্ছে পানিতে দ্রবীভূত হয়। ঠিক আছে, এরপরে আসো, এরা অ্যাসিডের সাথে মিশে একটা যৌগ তৈরি করে, অ্যাস্টার তৈরি করে। অ্যাসিডের সাথে মিশে কার্বোহাইড্রেট কি তৈরি করে, অ্যাস্টার তৈরি করে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এরা অ্যাসিডের সাথে যুক্ত হয়ে অ্যাস্টার তৈরি করে। অ্যাস্টার কি, এটা আমরা পরে পড়বো, এটা লিপিড পড়ানোর সময় আমরা ভালো মতো পড়বো, আপাতত মুখস্থ রাখো। অ্যাসিডের সাথে মিলে অ্যাস্টার তৈরি করে, এগুলো এখন দরকার নেই, এগুলো লিপিড পড়ানোর সময় পড়বা। অ্যাসিডের সাথে মিলে অ্যাস্টার তৈরি করে, অ্যাস্টার হচ্ছে একটা জৈব যৌগ। ওকে, এরপরে আসো, এরা তাপে অঙ্গার হয়, এরা তাপে অঙ্গার, অঙ্গার মানে কয়লা, পুরে কয়লা হয়ে যায়, অঙ্গার মানে আসলে কয়লা, বুঝছো? তাহলে কার্বোহাইড্রেট গুলাকে তাপ দিলে বা পুরাইলে এরা অঙ্গারে পরিণত হয়। অঙ্গার মানে কয়লা। যেমন তুমি দেখবা যে এই যে বিভিন্ন আগুনে, হ্যাঁ, এটা আসলে একটু তোমরা অনেক জায়গায় দেখছো যে আগুনে যদি কোনো মানুষ পুড়ে যায়, লাশগুলা দেখবা কয়লার মতো হয়ে যায়। কখনো কি দেখছো এটা? মানে নিউজে শুনবা যে একদম পুড়ে কয়লা হয়ে গেছে লাশগুলা। ঠিক আছে, আগুনে কোনো লাশ পুরাইলে বা এগুলা কোনো মানে এরকম গাছপালা পুরাইলে বা মানুষকে পুরাইয়া ফেললে আগুনের মধ্যে দেখবে একদম পুরো কয়লা হয়ে যায়। তো এটারে বলা হয় অঙ্গার, অঙ্গার মানে কয়লা। তো কার্বোহাইড্রেটগুলোও সেম, যেগুলোকে আগুনে পুরাইলে কয়লা বা অঙ্গারে পরিণত হয়। ঠিক আছে, তাহলে বুঝছো? তাহলে কি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য কি তোমার পড়াটা কি খুব কঠিন? আর সাথে এরা হচ্ছে আলোক সক্রিয়, আলোক সমানুতা প্রদর্শন করে, এটাও একটু লেখো। সাথে হচ্ছে এরা কি প্রদর্শন করে, এরা আলোক সমাণু হয়। আচ্ছা, আলোক সমাণু কি, এটা আমি তোমার একটু বলি। আলোক সমাণু, আচ্ছা এটাও কেমিস্ট্রিতে পড়বা, এটা কেমিস্ট্রির জৈব রসায়নে পড়বা, তোমাদের সেকেন্ড পেপারে জৈব রসায়ন আছে দ্বিতীয় পত্রে, সেখানে তোমরা আলোক সমানুতা ডিটেলস পড়বা। তো আলোক সমাণুকে আমি তারপরও তোমাদেরকে একটু বলে দিই। ধরো এই যে গ্লুকোজ, এই যে মনে করো তোমার গ্লুকোজ বা হচ্ছে তোমার এই যে ফ্রুক্টোজ, এগুলাকে তুমি যদি দ্রবণ আকারে, এগুলার দ্রবণকে তুমি যদি একটা পাত্রের মধ্যে সংরক্ষণ করো এবং সেই পাত্রের মধ্য দিয়ে তুমি যদি একবর্ণী আলোক রশ্মিকে প্রেরণ করো, এরা আলোক রশ্মিকে ডানে বা বামে ঘুরে দেয়। তাহলে আলোক সমানুতা হচ্ছে, ধরো তুমি একটা পাত্রের মধ্যে হচ্ছে গ্লুকোজ বা ফ্রুক্টোজের একটা দ্রবণ নিছো টেস্ট টিউবের মধ্যে, টেস্ট টিউবের মধ্যে এদের দ্রবণ নেওয়ার পর সেখান দিয়ে তুমি যদি একবর্ণী আলোক রশ্মি প্রেরণ করো, এরা আলোক রশ্মিকে ডানে বা বামে ঘুরে দেয়। তাহলে যে সমস্ত পদার্থের দ্রবণগুলা আলোকে ডানে বা বামে ঘুরে দেয় তাদেরকেই বলা হয় আলোক সমাণু। তো কার্বোহাইড্রেটের দ্রবণের মধ্যে আলোকে পাঠাইলে এরা আলোকে ডানে বা বামে ঘুরে দেয়, এই জন্য কার্বোহাইড্রেটগুলো হচ্ছে আলোক সমাণু। বুঝছো? তাহলে আলোক সমাণু জিনিসটা কি আশা করি হচ্ছে ক্লিয়ার। তারপরও যদি কারো কোনো কনফিউশন হয়, এই যে এরকম ধরো একটা টেস্ট টিউব, কাচের তৈরি একটা টেস্ট টিউব, ঠিক আছে, এই টেস্ট টিউবের মধ্যে দ্রবণ আছে, এই দ্রবণের মধ্যে হচ্ছে তোমার একটা আলোকে প্রেরণ করা হচ্ছে, আলো একটা সিঙ্গেল মনে করো লাইট, একটা যে কোনো কালারের লাইট, একবর্ণী আলো মনে করো আলো আসতেছে, সেই আলোটা পরবর্তীতে ডানে বা বামে ঘুরে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আলোক সমাণু। এই আলোটা কি ধরনের আলো হবে? এই আলোটা হচ্ছে একবর্ণী আলো হবে, একবর্ণী আলো। একবর্ণী আলো মানে কি? তোমরা এটা ছোটবেলায় পড়ছো যে সূর্য থেকে যে আলো আসে, এখানে কিন্তু 7টা আলো মিক্সড থাকে, বেনিয়া সহকলা তোমরা পড়ছো না? সূর্য থেকে যে আলো আসে সেখানে কিন্তু আসলে 7টা আলো মিক্সড থাকে।
তার মানে সূর্য থেকে যে আলোটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একবর্ণী আলো না, এরা কিন্তু 7 বর্ণী আলো, অর্থাৎ 7টা কালার মিক্সড হয়ে আলোটা তৈরি হয়। কিন্তু এখন তুমি এই 7টা কালারের মধ্যে যদি শুধু বেগুনি কালারের আলোটাকে নাও, এটা একটা একবর্ণী আলো, এখানে শুধু বেগুনি আছে। অথবা তুমি যদি শুধু নীল নাও, এটা একটা একবর্ণী আলো। অথবা তুমি যদি শুধু সবুজ নাও, ঠিক আছে, এটা একটা একবর্ণী আলো যেখানে শুধু সবুজ কালার আছে। এরকম আলোগুলোরে তোমার বলা হয় একবর্ণী আলো। এই একবর্ণী আলোকে ইংলিশে কি বলে জানো? মনোক্রোমাটিক লাইট। একবর্ণী আলোকে ইংলিশে তোমার বলা হয় মনোক্রোমাটিক লাইট। বুঝছো? তাহলে একবর্ণী আলো কি? আই গেস তোমার কনসেপ্টটা ক্লিয়ার, যে সূর্য থেকে যে আলো আসে এটা মোটেও একবর্ণী আলো না, কারণ সূর্য থেকে যে আলো আসতেছে সেখানে 7টা কালার মিক্সড আছে, বেনিয়া সহ কলা। তাহলে এগুলো একবর্ণী না। একবর্ণী কারা? শুধু সবুজ আলো, শুধু নীল আলো, শুধু লাল আলো, শুধু বেগুনি আলো, এগুলো হচ্ছে একবর্ণী আলো। তাহলে মনো শব্দের মানে হচ্ছে এক, গ্রিক ভাষায় মনো শব্দের মানে হচ্ছে এক। আর ক্রোমাটিক, ক্রোম শব্দের মানে হচ্ছে বর্ণ বা রং, তুমি এগুলো পড়ছো বায়োলজিতে। ক্রোম শব্দের মানে হচ্ছে বর্ণ বা রং, এই জন্য একবর্ণীকে ইংলিশে বলা হয় মনোক্রোমাটিক। মনো মানে এক, বর্ণ বা রং মানে হচ্ছে ক্রোমাটিক। তাহলে একবর্ণী আলোক রশ্মি বা মনোক্রোমাটিক লাইট বলা হয়। লাইট, লাইট মানে আলো। তাহলে একবর্ণী আলো বা মনোক্রোমাটিক লাইট যদি কোনো একটা পদার্থের দ্রবণের মধ্য দিয়ে প্রেরণ করা হয়, সেটা এটাকে ডানে বা বামে ঘুরে দেয়। মানে দেখো জিনিসটা যাওয়ার কথা ছিল এই বরাবর, যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু দেখো জিনিসটাকে ধরো ডানে ঘুরাইয়া দিছে, যাচ্ছে এই বরাবর। তাহলে একটা ঘুরাইয়া দিল না, একটা কোণ উৎপন্ন হইলো, ঘুরাইয়া দিল। এটারই তোমার বলা হয় হচ্ছে মানে আলোক সমানুতা। তাহলে এটাই হচ্ছে তোমার আলটিমেটলি কি? আলোক সমানুতা। তাহলে আলোক সমানুতা কি? যে কোনো একটা পদার্থের দ্রবণের ভিতর দিয়ে একবর্ণী আলোকে হচ্ছে প্রেরণ করলে সেটা আলোটাকে আলটিমেটলি যেদিকে যাওয়ার কথা ছিল সেখান থেকে ডানে অথবা বামে ঘুরিয়ে দেয়, ওই দ্রবণটাকে বলা হয় আলোক সমানুতা। তো কার্বোহাইড্রেট এরকম আলোক সমানুতা প্রদর্শন করে। ঠিক আছে, তাহলে আমরা পারবো, তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা শিখে ফেলছি। এবার আসো হচ্ছে আমরা কার্বোহাইড্রেটের হচ্ছে আমরা একটু কাজ পড়ি। ঠিক আছে, আমরা কার্বোহাইড্রেটের হচ্ছে আমরা এখন একটু কাজ পড়বো। আজকে আমরা কার্বোহাইড্রেটের কাজ পর্যন্তই শিখবো, আজকে আমরা নতুন করে যাব না। তাহলে এবার আসো কার্বোহাইড্রেটের হচ্ছে তোমার কাজ। কঠিন লাগতেছে? দেখছো ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাচ্ছে না ন্যানো রিক্যাপ দিয়ে, যে সহজ। যে বৈশিষ্ট্যগুলা কি কি পড়লাম, যে চিনি হইলে বুঝতেই পারতেছো, চিনির কথা মনে করবা, চিনি হচ্ছে দানাদার। আর যদি চিনি বাদে অন্য কিছু হয়, সেলুলোজ হয়, সেলুলোজ হইলে পাউডার জাতীয় হবে। চিনি হচ্ছে স্বাদে মিষ্টি, চিনি হইলে সেটা স্বাদে মিষ্টি হবে, সেলুলোজ হইলে স্বাদহীন হবে। তারপরে চিনি হইলে পানিতে দ্রবণীয় হবে, অন্য কিছু হইলে পানিতে অদ্রবণীয় হবে। তাপ দিলে ওই যে কয়লা বা অঙ্গারে পরিণত হবে, আলোক সমানতা প্রদর্শন করবে, আর অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার তৈরি করবে। শেষ, মুখস্থ হয়ে গেছে, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ। এবার আসো কার্বোহাইড্রেটের কাজ, মেইন কাজগুলো পড়তে হবে। কার্বোহাইড্রেট হচ্ছে এরা জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে জীবদেহের শক্তির প্রধান উৎস কি? কার্বোহাইড্রেট। বলো আমরা কি খাই? আমরা ভাত খাই। ভাত কিন্তু আসলে কার্বোহাইড্রেট, ভাতের মধ্যে আসলে কি থাকে? কার্বোহাইড্রেট থাকে। তাহলে সেই ভাত থেকে আমাদের কি হয়? শক্তি পাই। তাহলে আমাদের শক্তির প্রধান উৎস কি? ভাত। ভাত হচ্ছে একটা কার্বোহাইড্রেট। তার মানে আলটিমেটলি জীবদেহের শক্তির প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট, তাই না? এটা বুঝতেই পারতেছো, আমরা ভাত খাই খালি। তাহলে ভাতের মধ্যে কার্বোহাইড্রেট আছে, তাহলে আমাদের শক্তির প্রধান উৎস আসলে এই কার্বোহাইড্রেট। তাহলে জীবদেহের শক্তির প্রধান উৎস কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটাই কি হয় বলো তো? শ্বসন প্রক্রিয়ায়, তোমরা জানো এই কার্বোহাইড্রেট হচ্ছে জারিত হয়, পড়ছো শ্বসন প্রক্রিয়াতেই কার্বোহাইড্রেট বা গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। 9, 10-এ পড়ে আসছো তোমরা এগুলা। ঠিক আছে, তাহলে এটা শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এবার আসো উদ্ভিদের ক্ষেত্রে এরা গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। উদ্ভিদের অনেক কিছু সেলুলোজ দিয়ে তৈরি। উদ্ভিদ দেহের, এই যে তুমি দেখতেছো উদ্ভিদ দেহের অনেক কিছু, ওদের কোষ প্রাচীর থেকে শুরু করে অনেক কিছু সেলুলোজ থেকে তৈরি। তাহলে এরা গাঠনিক উপাদান হিসেবেও কাজ করে। তাহলে এরা উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। যেমন সেলুলোজ, সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কোষ প্রাচীর গঠন করে। আবার সেলুলোজ হচ্ছে উদ্ভিদের কাণ্ডের শাখা প্রশাখার হচ্ছে তোমার আবরণগুলা, ওই যে চামড়াগুলাও সেলুলোজ থেকে তৈরি হয়। কাঠের প্রধান উপাদান সেলুলোজ। এই যে গাছ কাটলে আমরা কাঠ পাই, ওই কাঠটাও সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে এরা উদ্ভিদের কি হিসেবে কাজ করে? গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এরা উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট।
এবার আসো, উদ্ভিদে সবচেয়ে বেশি কি পাওয়া যায়? কার্বোহাইড্রেট পাওয়া যায়। উদ্ভিদের শুষ্ক ওজনের 50 থেকে 80%ই হচ্ছে কার্বোহাইড্রেট। খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা হচ্ছে মুখস্থ করো, এটা মেডিকেল আসছিল। উদ্ভিদ দেহের শুষ্ক ওজনের শতকরা কত ভাগ কার্বোহাইড্রেট? এটা পরীক্ষায় আসছিল, মেডিকেল আসছিল 2015-16 সেশনে। 2015-16 সেশনের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। উদ্ভিদ দেহের শুষ্ক ওজনের শতকরা কত ভাগ কার্বোহাইড্রেট? তাহলে উদ্ভিদ দেহের শুষ্ক ওজনের শতকরা 50 থেকে 80 ভাগ, শতকরা 50 থেকে 80 ভাগই হচ্ছে কার্বোহাইড্রেট। এই লাইনটা সরাসরি মেডিকেলে আসছিল। তাহলে উদ্ভিদ দেহের শুষ্ক ওজনের শতকরা 50 থেকে 80 ভাগ কার্বোহাইড্রেট। তাহলে উদ্ভিদ দেহের শুষ্ক ওজনের শতকরা কত ভাগ কার্বোহাইড্রেট? সরাসরি মেডিকেল প্রশ্ন। এটা 15-16 সালে আসছিল। ম্যাট লিখে দেই পাশে। ম্যাট মানে বুঝো? ম্যাট মানে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই লাইন থেকে প্রশ্ন আসছে। তাহলে বুঝতে পারতেছো, তোমরা আগে থেকেই বুঝতেছো যে অ্যাডমিশনের প্রিপারেশনও হয়ে যাচ্ছে। আমি আগেই বলছি একাডেমিক টু অ্যাডমিশন সাইকেল। দেখো, একাডেমিক পড়াও হচ্ছে, অ্যাডমিশনের পড়াও ক্লিয়ার। আর কি লাগে? আচ্ছা, এবার চলে আসো। এরা উদ্ভিদ দেহের কার্বন স্কেলেটন বা কার্বন কাঠামো হচ্ছে তোমার প্রদান করে। ঠিক আছে, এরা উদ্ভিদ দেহের কার্বন স্কেলেটন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করবে? কার্বন স্কেলেটন হিসেবে কাজ করে। স্কেলেটন মানে কি বলো? স্কেলেটন মানে হচ্ছে কঙ্কাল। কঙ্কাল বলো, আমাদের শরীরের যে আকৃতি, এটা আসলে কে তৈরি করছে? কঙ্কাল তৈরি করছে। কঙ্কাল ঠিক যেরকম আমরা দেখতে সেরকম। দেখবা আমাদের সমস্ত চামড়া, রক্ত, মাংস বের করে ফেললে দেখবা যে আমাদের একটা শেপ বা একটা আকৃতি থাকে। তাহলে মানব দেহের আকৃতি, এটা কিসের জন্য মানব দেহের আকৃতিটা এরকম হয়েছে? কঙ্কালের জন্য, মানে স্কেলেটনের জন্য আমরা দেখতে এরকম হয়েছি। এখন কার্বোহাইড্রেটটাও উদ্ভিদের শেপ তৈরি করে। এখন কার্বোহাইড্রেটের মধ্যে মেইনলি কি আছে? কার্বন আছে। তাহলে কার্বোহাইড্রেট যেহেতু কঙ্কালের মতো উদ্ভিদের শেপ তৈরি করতেছে, এই জন্য কার্বোহাইড্রেটকে কার্বন স্কেলেটন বলা হয়। কার্বোহাইড্রেটের মধ্যে আছে কার্বন, আর এরা স্কেলেটন বা কঙ্কালের মতো উদ্ভিদের শেপ তৈরি করতেছে, এই জন্য এরা কার্বন স্কেলেটন হিসেবে কাজ করে। এরপরে আসো, এরপরে আরেকটা পয়েন্ট আছে। এই পয়েন্টটাও তোমরা বুঝতেই পারতেছো আশা করি। এই পয়েন্টটা হচ্ছে কি বলো? এই পয়েন্টটা হচ্ছে তোমার প্রাণী দেহে হাড়ের জয়েন্টে এরা লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। প্রাণী দেহে হাড়ের সংযোগস্থলে, আমি দেখাচ্ছি, প্রাণী দেহে হাড়ের সংযোগস্থলে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট। হাড়ের সংযোগস্থলে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে হচ্ছে এই কার্বোহাইড্রেট। ব্যাপারটা কি একটু ছবি দেখে আমরা শিখি। ধরো এটা একটা মনে করা হচ্ছে হাড্ডি। ঠিক আছে, এটা একটা হাড্ডি মনে করো। এই হাড্ডিটা মনে করো এখানে এসে যেইভাবে মনে করো শেষ হয়ে গেছে। একটা হাড্ডি মনে করো, এটা একটা হাড্ডি। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা হাড্ডি মনে করো, আরেকটা হাড্ডি। ঠিক আছে, এই আরেকটা হাড্ডি মনে করো নিচের দিকে এসে এইভাবে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে দুইটা হাড্ডি, এই যে দুইটা হাড্ডি, তাহলে এই দুইটা হাড্ডির যে জয়েন্টটা, এই জয়েন্টের জায়গাটায় কার্বোহাইড্রেট হচ্ছে পিচ্ছিল পদার্থ হিসেবে থাকলে লাভটা কি? এই জায়গায় যদি পিচ্ছিল পদার্থ হিসেবে কার্বোহাইড্রেট থাকে, তাহলে সুবিধাটা হচ্ছে তুমি হাড্ডির এই জয়েন্টগুলোকে নাড়াচাড়া করতে পারবা। দেখো, আমাদের এইখানে একটা হাড্ডি আছে আর এইখানে আরেকটা হাড্ডি আছে। তাহলে আমাদের হাড্ডির জয়েন্ট হচ্ছে এই যে কনুইতে একটা জয়েন্ট আছে। তো এই জয়েন্টের মধ্যে লুব্রিক্যান্ট মানে হচ্ছে পিচ্ছিল পদার্থ। তো জয়েন্টের মধ্যে পিচ্ছিল পদার্থ থাকলে সুবিধাটা হচ্ছে আমরা খুব সহজে হাড্ডিগুলোকে নাড়াচাড়া করতে পারবো, জয়েন্ট বরাবর নাড়াচাড়া করতে পারবো। আর এখানে লুব্রিক্যান্ট থাকলে আরেকটা সুবিধা হচ্ছে যখন এই জয়েন্টটাকে তুমি নাড়াচাড়া করবা, একটার সাথে আরেকটা ঘষা লাগবে না সহজে।
তুমি যদি এই জায়গাটা একটা পিচ্ছিল পদার্থ ইউজ করো তাহলে এই হাড্ডির সাথে এই হাড্ডিটা সহজে ঘষা লাগবে না, তুমি খুব সহজে নাড়াচাড়া করতে পারতেছো, বাট ঘষা খাচ্ছে না। ঘষা খাইলে প্রবলেমটা কি হইতো? ঘষা খাইলে তোমার দেখবা যে হাড্ডিগুলো এই জায়গাটায় ক্ষয় হয়ে যাইতো, ক্ষয় হয়ে হাড্ডি নাই হয়ে যাইতো। তো সেই জন্য আল্লাহ তাআলা কি করে দিচ্ছেন? আল্লাহ তাআলা হচ্ছে খুবই চমৎকারভাবে আমাদের হাড্ডির সংযোগস্থলে এরকম লুব্রিকেন্ট নামক পিচ্ছিল পদার্থ দিয়ে দিচ্ছেন। এতে করে লাভটা কি হয়েছে? আমরা ইচ্ছা মতো আমাদের হাড্ডির জয়েন্ট নাড়াচাড়া করতে পারতেছি, বাট এখানে পিচ্ছিল পদার্থ থাকার কারণে এই হাড্ডির সাথে এই হাড্ডিটা ক্ষয় লাগতেছে না, মানে ঘষা খাচ্ছে না, ফলে হাড্ডির কোনো ক্ষয় হচ্ছে না। এই জন্য হাড়ের সংযোগস্থলে লুব্রিকেন্ট হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে। লুব্রিকেন্ট হচ্ছে এক ধরনের পিচ্ছিল পদার্থ। বুঝছো এটা কেন দরকার? এই পিচ্ছিল পদার্থ থাকলে তোমার এই হাড্ডির সাথে এই হাড্ডি ঘষা লাগতেছে না, ফলে হাড্ডি ক্ষয় হচ্ছে না। শেষ। তাহলে আশা করি ক্লিয়ার। এবার আসো, এরপরে চলে আসো হচ্ছে এরা কার্বোহাইড্রেটগুলা উদ্ভিদ দেহে সঞ্চয়ী পদার্থ হিসেবে থাকে। বলো উদ্ভিদের প্রধান খাদ্য কি? বলো স্টার্চ। তাহলে উদ্ভিদের প্রধান সঞ্চয়ী পদার্থ হিসেবে কার্বোহাইড্রেট থাকে। তোমরা পড়ছো উদ্ভিদ কোষের প্রধান সঞ্চয়ী উপাদান হচ্ছে স্টার্চ। তাহলে উদ্ভিদের প্রধান সঞ্চয়ী পদার্থ হিসেবে থাকে কার্বোহাইড্রেট। ঠিক আছে, স্টার্চ হিসেবে থাকে আসলে মেইনলি। অর্থাৎ তুমি যদি একটা উদ্ভিদ কোষ দেখো, একটা উদ্ভিদ কোষের প্রধান উপাদান হিসেবে স্টার্চ জমা থাকে, যেই স্টার্চ হচ্ছে একটা কার্বোহাইড্রেট। তার মানে উদ্ভিদের প্রধান সঞ্চয়ী পদার্থ, কোষের প্রধান সঞ্চয়ী পদার্থ হিসেবেও কার্বোহাইড্রেট থাকে। এবার আসো, কার্বোহাইড্রেট বিভিন্ন চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেলভিন চক্র, 9-10-এ পড়ছো, কেলভিন চক্র, ক্রেবস চক্র, ঠিক আছে, এই সমস্ত চক্রতেও কার্বোহাইড্রেট ভূমিকা পালন করে। ঠিক আছে, কার্বোহাইড্রেট কাজ করে, কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে পরবর্তীতে মনে রাখার জন্য কিছু টেকনিক দিব, কিছু টেকনিক দিয়ে রাখবো যেগুলো তোমরা পড়লে খুব ভালো মতো মনে রাখতে পারবা। বিভিন্ন প্রকারের হচ্ছে তোমার কোএনজাইম হচ্ছে তোমার তৈরি করে। ঠিক আছে, এরা বিভিন্ন প্রকারের হচ্ছে তোমার কোএনজাইম গঠন করে। কোএনজাইম কি এটা আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে পড়বো। এখন পড়াইতে গেলে আসলে তোমাদের টাইমটা ওয়েস্ট হবে, কারণ কোএনজাইম এই চ্যাপ্টারের জিনিস। আমরা চ্যাপ্টারে এনজাইম পড়ানোর সময় পড়াবো সুন্দর করে। কোএনজাইম যেমন হচ্ছে তোমার এটিপি, তারপরে হচ্ছে এনএডিপি, এফএডি, এগুলা তৈরি করে। এফএডি তৈরি করে। বুঝছো কোএনজাইম কি? এটা আমরা চ্যাপ্টারের শেষের দিকে পড়বো, এনজাইম পার্টে পড়বো। কঠিন কঠিন লাগছে? ইম্পর্টেন্ট আর কিছুই লাগবে না। ঠিক আছে, আর কিছু আসলে মানে মোটামুটি এখান থেকে হচ্ছে দরকার নাই। তারপরে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে তোমার সেলুলোজ, এটা আমরা আগেই বলছি। ঠিক আছে, কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। এই সেলুলোজও কিন্তু একটা কার্বোহাইড্রেট। এটা একটু লেখো, কোষ প্রাচীর, ওই যে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর থাকে, সেই কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? সেলুলোজ। এটা তো পড়ছো তোমরা কোষের গঠনে। এই সেলুলোজ কিন্তু একটা কার্বোহাইড্রেট, বুঝতেই পারতেছো। এটা এমসিকিউতে ইম্পর্টেন্ট, যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, যেটা একটা কার্বোহাইড্রেট। তাহলে এইভাবে কার্বোহাইড্রেট অনেক কিছু তৈরি করে। ঠিক আছে, বুঝছো মোটামুটি বৈশিষ্ট্যগুলা? আশা করি হচ্ছে তোমাদের ক্লিয়ার। আরেকটা বৈশিষ্ট্য আছে, যেহেতু সেলুলোজ এক ধরনের কার্বোহাইড্রেট, এরা উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি করে, প্লাস এরা উদ্ভিদের ওই যে কাণ্ডের হচ্ছে চামড়াগুলা বা কাঠের প্রধান উপাদানও সেলুলোজ। আর এই সেলুলোজ হচ্ছে শক্ত, সেলুলোজ হচ্ছে তোমার শক্ত। তো বুঝতেই পারতেছো সেলুলোজ এটা একটা কার্বোহাইড্রেট, আর সেলুলোজগুলো হচ্ছে নর্মালি কি হয়? সেলুলোজগুলো হচ্ছে শক্ত হয়। এটা মনে রাখার টেকনিক হচ্ছে শতে সেলুলোজ, শতে শক্ত। তাহলে সেলুলোজগুলো শক্ত, এই জন্য এরা উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে। কারণ কাঠ, তারপরে কোষ প্রাচীর, তারপরে কাণ্ডের চামড়া, এগুলো সবই সেলুলোজ থেকে তৈরি। তাহলে সেলুলোজ যেহেতু শক্ত, এই জন্য কাঠও শক্ত হয়, গাছের চামড়াগুলাও শক্ত হয়, কাণ্ডের চামড়াগুলা বা কোষ প্রাচীরগুলাও শক্ত হয়। এই জন্য সেলুলোজ হচ্ছে উদ্ভিদকে কি করে? এরা শক্ত, তার মানে দৃঢ়তা প্রদান করে, শক্ত জিনিস। তাহলে শক্ত জিনিস কি করবে? তোমাকে দৃঢ় করবে, দৃঢ়। এই জন্য উদ্ভিদকে হচ্ছে দৃঢ়তা প্রদান করে। শেষ।
ঠিক আছে, তাহলে এই টপিকগুলো আমাদের আজকের জন্য লাগবে। তাহলে আমরা আরেকবার একটু রিক্যাপ করে দেই। ইটস ন্যানো রিক্যাপ টাইম। তাহলে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে তোমরা বাড়ি চলে যেতে পারবে আজকে। বাড়িতেই আসো আসলে, মানে কাজ করতে পারবা। তাহলে কার্বোহাইড্রেটের কাজ তাহলে কি? শক্তির প্রধান উৎস কার্বোহাইড্রেট। আমরা ভাত খাই, ভাতের মধ্যে মেইনলি কার্বোহাইড্রেট আছে, তার মানে জীবদেহের শক্তির প্রধান উৎস কার্বোহাইড্রেট। তারপরে এরা উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেমন সেলুলোজ, ওই যে কোষ প্রাচীর তৈরি করতেছে, কাঠ তৈরি করতেছে, মানে উদ্ভিদের গঠন গাঠনিক উপাদান হিসেবে কাজ করতেছে। আবার উদ্ভিদের শুষ্ক ওজনের শতকরা 50 থেকে 80 ভাগই কার্বোহাইড্রেট। এটা ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছিল কত পার্সেন্ট, তাহলে 50 থেকে 80%। তারপরে কার্বন স্কেলেটন। স্কেলেটন হচ্ছে স্কেলেটন হচ্ছে কঙ্কাল, যারা মানব দেহের শেপ তৈরি করে। ঠিক তেমনিভাবে কার্বোহাইড্রেট উদ্ভিদের শেপ তৈরি করে, এই জন্য এরা উদ্ভিদের স্কেলেটন হিসেবে কাজ করে। আর কার্বোহাইড্রেটের মধ্যে কার্বন আছে, এই জন্য এদেরকে কার্বন স্কেলেটনও বলা হয়। আচ্ছা, এবার প্রাণী দেহে এই যে হাড্ডি জয়েন্টের মধ্যে এরা পিচ্ছিল পদার্থ বা লুব্রিকেন্ট হিসেবে কার্বোহাইড্রেট থাকে। এগুলো থাকার সুবিধাটা হচ্ছে আমরা ইচ্ছা মতো জয়েন্টগুলোকে নাড়াচাড়া করলেও মাঝখানে পিচ্ছিল পদার্থ থাকায় একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি ঘষা লাগে না, ফলে হাড্ডি ক্ষয় হয় না। এবার আসো উদ্ভিদের প্রধান সঞ্চয়ী পদার্থ হিসেবে স্টার্চ থাকে, যে স্টার্চ হচ্ছে একটা কার্বোহাইড্রেট। তারপরে কেলভিন চক্র, ক্রেবস চক্রেও কার্বোহাইড্রেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোএনজাইম যেমন এটিপি, এনএডিপি, এফএডি, ঠিক আছে, এগুলাও তৈরি করে। আর কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। আর হচ্ছে তোমার সেলুলোজ হচ্ছে অনেক শক্ত, আবার এই সেলুলোজ কোষ প্রাচীর তৈরি করতেছে, কাঠ তৈরি করতেছে, সব কিছু তৈরি করে। এই জন্য সেলুলোজ আলটিমেটলি উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, এবার আসো মনে রাখার ছন্দ। এবার তোমাদেরকে আমি কিছু ছন্দ শিখাবো, ছন্দ মন্দ। ঠিক আছে, ছন্দের আরেক নাম কি? ছন্দের আরেক নাম হচ্ছে মন্দ। তাহলে এবার আসো ছন্দ দিয়ে আমরা তোমাকে বেশ কিছু জিনিস শিখাই। কোএনজাইম। কোএনজাইম মনে রাখার ছন্দ কি? পরীক্ষায় কিন্তু আসবে নিচের কোনটা কোএনজাইম, তখন তো হা করে বসে থাকবা। কোএনজাইম ভাই 3টা জিনিস ছিল, এটিপি, এনএডিপি, এফএডি। এই 3টা মনে থাকবে কেমনে? মনে রাখার টেকনিক হচ্ছে কোএনজাইম তুমি মনে রাখবা ফ্যান দিয়ে। ফ্যান, গরমকালে তুমি কি খাও? ফ্যান খাও না? ফ্যানের বাতাস খাও, ফ্যান। ফ্যান। এফতে হচ্ছে দেখো এফএডি, এতে হচ্ছে এটিপি, আর এনতে কি? এনএডিপি। আর জীবনে ভুলবা? তাহলে ফ্যান দিয়ে, ফ্যান দিয়ে মনে রাখবা কোএনজাইম 3টা, এফএডি, এটিপি, এনএডিপি। ঠিক আছে, এবার আসো কার্বোহাইড্রেটের হচ্ছে আমরা একটু কাজগুলা দেখি। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যে ইম্পর্টেন্ট কাজগুলা দেখাইছি, হ্যাঁ, এই কাজগুলো একবার করে হচ্ছে রিডিং দিবা, তাইলেই হবে। তাহলে বুঝা গেছে? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা কি পারবো ঠিকঠাক মতো। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। তোমাদের কমেন্টগুলো হচ্ছে দেখি ক্লাসটা কেমন লাগছে। তোমরা হচ্ছে ক্লাসে রিভিউ দিও, হ্যাঁ, ক্লাসে রিভিউ দিও। কোথায় ক্লাসে রিভিউ দিবা তোমাদেরকে আমি আবার একটু শিখাই দিই। আর আমি তোমাদেরকে এই নোটটা কিন্তু দিয়ে দিব, হ্যাঁ, এটা তোমাদের জন্যই বানাইছি, এটা নিজে রাখার জন্য বানাই নাই। এটা আমরা পিডিএফ করে তোমাদেরকে দিয়ে দিব। পিডিএফ করে আমি তোমাদেরকে হচ্ছে মানে দিয়ে দিব, তোমরা একটু ডাউনলোড করে নিও। ঠিক আছে, ওকে। কোথায় পাবা তোমরা, কোথায় রিভিউ দিবা? আমাদের ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপে, এটা অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপে হচ্ছে রিভিউ দিবা হচ্ছে এইচএসসি 26 A2A সাইকেল। লিখতে পারবা না? এত বড় বানান, হ্যাশট্যাগ দিবা, হ্যাশট্যাগ। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে একদম মানে স্পেস নাই কোনো, এইচএসসি 26 A2A সাইকেল, এটা দিয়ে তুমি হ্যাশট্যাগ দিয়ে আমাদের ক্লাসের কোনো একটা সুন্দর মোমেন্ট বা আমাদের কোনো একটা স্ক্রিনশট বা আমাদের কোনো একটা মানে নোটটা সুন্দর করে হচ্ছে তুমি জমা দিবা যে ক্লাসটা কেমন লাগছে। এই হ্যাশট্যাগ দিয়ে তুমি তোমার রিভিউ দিবা। ভালো ভালো কথা লিখিস, খারাপ লাগলো ভালো ভালো কথা লেখো। আর সাথে হচ্ছে অবশ্যই হচ্ছে রিভিউ তো দিবাই, সাথে হচ্ছে নোটটা জমা দিয়ে দিও। ক্লাসে যাই করছো নোটটা জমা দিয়ে দিও, রিভিউ দিবা, ভালো ভালো কথা লেখো। খারাপ লাগলো বলবা অনেক ভালো পড়াইছে হ্যান ত্যান। ঠিক আছে, আচ্ছা, ভালো ভালো কথা লিখিস, ঠিক আছে, ভালো লেখে আমাদের ক্লাসে হচ্ছে রিভিউ দিও ইনশাল্লাহ। আমরা তো এত খারাপ পড়াই না, তাই না? ভালোই পড়াই মোটামুটি। ঠিক আছে, তাহলে সুন্দর করে হচ্ছে একটা রিভিউ দিবা এই গ্রুপটায় এই হ্যাশট্যাগ দিয়ে ক্লাসের রিভিউ সাথে হচ্ছে ক্লাসের নোট, এই দুইটা জমা দিও। আর যদি কেউ খুবই অ্যাডভান্স লেভেলে থাকো, যে ক্লাসে একটা ফান করছি, ওই যে জরিনা সখিনা দিয়ে একটু মজা করছি না, যে এক জরিনা গেলে আরেক সখিনা আসবে, সখিনা গেলে আরেকজন আসবে, কিন্তু তোমার কলিজা একটাই, এটাই হচ্ছে আসল কলিজা। এইসব ফানি মোমেন্টও তুমি চাইলে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিতে পারো আমাদের ডিএমসিয়ান গ্রুপে, মানে ডিএমসি স্টেশন গ্রুপটাতে দিতে পারো।
ফানি মোমেন্ট, এটার কোনো একটা ভিডিও ক্লিপ, বাট এখানে ওই হ্যাশট্যাগটা থাকবে। হ্যাশট্যাগ সব জায়গাতেই থাকবে, কোর্সের যে কোনো কিছু দিলেই এই হ্যাশট্যাগটা থাকবে, ঠিক আছে। ফানি মোমেন্ট বা মোটিভেশন, আজকে কোনো মোটিভেশন দিই নাই, হয়তো দিব, সামনে দিব, সব দিনই কি আর মোটিভেশন, আজকে তো শুরু করলাম। এরকম ফানি মোমেন্ট বা মোটিভেশন যদি এটার কোনো ক্লিপ থাকে সেই ক্লিপও দিতে পারো। আমরা এদের থেকে কিছু প্রাইজ মানির ব্যবস্থা রাখছি এখন থেকে, যেহেতু তোমরা এখন পেইড কোর্সে চলে আসছো, তোমাদেরকে আমি টাকা পয়সা দিতে চাই, প্রাইজ মানি দিতে চাই তোমাদেরকে, ঠিক আছে। তো প্রাইজ মানি তোমরা রিভিউ, ক্লাস নোট জমা দিয়েও পেতে পারো, অথবা এই যে ফানি মোমেন্ট এবং মোটিভেশন এইগুলার ক্লিপ দিয়েও তোমরা পেতে পারো, যদি ভালো হয়, অবশ্যই কোয়ালিটি ভালো হতে হবে। এখন তুমি এমন মোটিভেশন দিছো যে একদম ধরো আমি ক্লাসের মানে ধরো নর্মাল একটা কথারে তুমি ভাবতেছো মোটিভেশন, তাইলে হবে না। আবার ফানি মোমেন্টটা মনে করো একদম সেই ফানি হইতো, ভালো ভালো মোমেন্টগুলা ক্লাসের ফানি, ভালো একটা ফানি মোমেন্ট বা মোটিভেশন, অথবা ক্লাস নোট, ক্লাস রিভিউ, এগুলো যত ভালো কোয়ালিটি হবে তোমার পুরস্কার পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। এটা কম্পিটিশনের মতো। আর সবচেয়ে বড় কথা, একটু পড়াশোনাটা তখন আর একটু বোরিং লাগবে না, ভালো লাগবে। মানে তো পড়াশোনাটা একটু কিন্তু বোরিংই আসলে, কিন্তু এগুলো কম্পিটিশনটা রাখছি যাতে তোমরা একটু প্রাইজ মানি জেতার সুযোগ থাকে, উৎসাহিত হও পড়াশোনা করতে, যাতে তোমরা আরও উৎসাহিত হও, এই জন্যই ব্যবস্থাগুলো আসলে রাখা। দিন শেষে সবচেয়ে বড় পুরস্কার কোনটা? এই যে ক্লাসের পড়া তোমার ক্লাসে মুখস্থ হয়ে যাচ্ছে, এটাই আসলে তোমার সবচেয়ে বড় পুরস্কার। যে ক্লাসের পড়া ভাই তোমার ক্লাসে মুখস্থ হয়ে যাচ্ছে, তোমার ক্লাসের পরে পড়া লাগতেছে না, মুখস্থ হয়ে গেছে না, একদম তোমার মুখস্থ করায় দিছি, একদম কনসেপ্ট ক্লিয়ার করা, একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট যারে বলে। তাহলে আমাকে কমেন্টে বা রিভিউতে জানাও যে একবারে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়েছে কিনা তোমার, এই চ্যাপ্টারে যতটুকু পড়াইছে একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা, রিভিউতে লেখো এগুলা, ঠিক আছে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের ক্লাসের, তাহলে এইগুলো নোটগুলো জমা দিও, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হচ্ছে, এটা সবচেয়ে বড় পুরস্কার আসলে এইগুলা। তোমার আর কষ্ট করে পড়া লাগতেছে না, অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা যাবো। আজকে প্রথম ক্লাস, প্রথম 10 মিনিট একটু এক্সট্রা কথা বলছি, এই জন্য আজকে টাইম বেশি লাগছে। আমাদের ক্লাস টাইম হচ্ছে 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিব। আজকে মনে হয় 1 ঘন্টা 50 মিনিট ওভার হয়ে গেছে, সমস্যা নাই, পরের ক্লাসে আমরা স্ট্রিক্টলি 1 ঘন্টা 30 থেকে 1 ঘন্টা 45 মিনিটের মধ্যে শেষ করে দেবো, ঠিক আছে। ভালো থাকো, ক্লাসে রিভিউ দিও, এখনই দিয়ে ফেলো, ঠিক আছে। আর ক্লিপ কেটে আজকে বা কালকের মধ্যে দিয়ে দিও ফানি মোমেন্ট, পরে তোমরাই ভুলে যাবা যে ক্লাসের কোথায় যে ভাইয়া ফান করছে, খুঁজেই বের করতে পারবা না। এই জন্য আজকেই ফানি মোমেন্টের যদি কেউ ক্লিপ কাটতে চাও, জরিনা সখিনা ওইসব হাবি যাবি কেটে ফেলো। আল্লাহ হাফেজ তাহলে, আসসালামু আলাইকুম। আর দেখি ভাই আপনি তো কৃপণ ব্যক্তি না, আমি প্রাইজ দিব, মাহা প্রাইজ দেই, ঠিক আছে, দেই না এমন না, কিন্তু একটু কিপটা, বাট তোমাদেরকে দিব, সমস্যা না। হ্যাঁ, অ্যামিউজমেন্ট করা দিয়ে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই এক্সাম হবে, আমরা 2 সপ্তাহ পর পর একটা এক্সাম রাখবো। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে রাখতেছি না, কারণ তোমাদের কলেজে এমনিতেই প্রচুর এক্সাম নেওয়া হয়, কুইজ থাকে প্রত্যেক কলেজে, এই সপ্তাহে 2-3টা করে। এই জন্য আমি এখানে 2 সপ্তাহ পরে একটা করে এক্সাম নিব, কারণ এই চ্যাপ্টারটা বড়, এটা 1 সপ্তাহ পড়াইলেও আর শেষ হবে না আসলে, মিনিমাম 2 সপ্তাহ বা 3 সপ্তাহ লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে, আসলে 7-8টা ক্লাস মিনিমাম লাগবে ধরে রাখো, ঠিক আছে। এই জন্য এটা একদম শেষ করে আমরা একটা পরীক্ষা নিব, আর মাঝপথে একটা পরীক্ষা নিব চ্যাপ্টারের, বড় চ্যাপ্টার হইলে, ঠিক আছে। ওকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। কে কে ছিল শেষ পর্যন্ত? সুমি ছিলা, কেয়া ছিল, ইমরান ছিল, ওহি ছিলা, মাহা ছিল, বিপ্লব ছিলা, কানিজ ছিলা, ওহি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আফরিন ছিলা ক্লাসে, আচ্ছা মাহমুদ ছিলা, ভাইয়া বেস্ট ক্লাস, ঠিক আছে, রিভিউ দিয়ে দিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে, রুটিনটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দিছি, ক্লাসটা দেখে নিও যে রুটিন কবে কবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।